আসসালামু আলাইকুম। আই এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের ঈদের পূর্বে আমাদের শেষ ফ্রি ক্লাস সেকেন্ড টাইমের স্টুডেন্টদের জন্য। সেকেন্ড টাইমের বাচ্চা কাচ্চারা একটু দ্রুত আমাদের ক্লাসটিতে জয়েন করে নাও। যারা এখনও গরু ছাগল কেনার জন্য হাটে হাটে ঘুরতেছো, তারা একটু গরু ছাগল কেনা একটু বাদ দিয়ে জাস্ট ক্লাসটিতে জয়েন করো। 2 দিন পরেই হচ্ছে কোরবানির ঈদ, বাট তোমার জীবনে কোরবানি তো অনেক আগেই হয়ে গিয়েছে। তুমি যখনই জানতে পারলে তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি, তখনই তোমার কোরবানি আসলে শেষ। সো কোরবানির আগে নিজের পরিচয়কে পরিবর্তন করার জন্য আমাদের আই এডুকেশনের যে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, সেই অপটিমিস্টিক ব্যাচের আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। এটা আমাদের ঈদের আগে শেষ ক্লাস। এরপরে আমাদের ঈদের ছুটি হয়ে যাবে। তো জাস্ট তোমাদেরকে ঈদ মোবারক জানানোর জন্য এই ক্লাসটিতে আমরা হাজির হয়েছি। যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম। তো দ্রুত সবাই আপনাদের বন্ধুবান্ধব যারা এখনও পালায়ে আছে, লুকায়ে আছে, তাদেরকে একটু মেনশন করে দেন, ক্লাসে হাজির হতে বলেন। আমাদের ক্লাসটি হওয়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু আমি যেহেতু ঈদে বাড়ি চলে যাব, তাই রাত 10টায় না নিয়ে ক্লাসটা আমরা এই দুপুরবেলায় 3টার সময় শুরু করলাম। যারা ক্লাসটি পরবর্তীতে দেখবেন তাদের জন্য শুভকামনা থাকলো, আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক এবং খুব আনন্দদায়ক টপিক, সেটার নাম হচ্ছে অবচয়। আর অবচয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অধ্যায়টা, সেটার নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। সেই সরল রৈখিক পদ্ধতি নিয়ে আমরা হচ্ছে আজকের ক্লাসে আলোচনা করব। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে সরল রৈখিক পদ্ধতির অবচয়। বিগত দিনগুলোতে আমি হচ্ছে আপনাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। শুরুতে গুচ্ছের প্রশ্ন, তারপর দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, গতকালকে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখছি। তো আজকে আমরা সরাসরি একটা টপিকের আলোচনা করব। তো যেহেতু ঈদের আগে শেষ ক্লাস, তো ঈদের আগে একটা শেষ ধামাকা দিয়ে আমরা শেষ করতে চাই। আমরা আজকের ক্লাসে আমরা অবচয় শিখব। টপিক কিভাবে আলোচনা করা হয়, কিভাবে আমরা ক্লাসের মধ্যে পড়াবো, সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। একজন বলছেন, স্যার আপনার ক্লাস আরও চাই। অবশ্যই নিব ইনশাল্লাহ। ঈদটুকু ভালো মতো কাটিয়ে আসি পরিবার পরিজনের সাথে, তারপরে ইনশাল্লাহ ঈদের পরে আরও ক্লাস অবশ্যই হবে। আর সেকেন্ড টাইমারদের বাচ্চা কাচ্চাদের আরও ক্লাস তো নিতেই হবে, কারণ আপনাদের পরীক্ষার অনেক 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 দেরি আছে। সো এই যেই দেরিটুকু, প্রায় 10 থেকে 11 মাসের একটা লম্বা জার্নি হবে। ইনশাল্লাহ আমার চেহারা দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন আশা করি। আচ্ছা, তো মোটামুটি যারা জয়েন করছেন তারা একটু যার যার জায়গা থেকে কমেন্ট করবেন, একটু যার যার নাম পরিচয় লিখবেন, বা প্রয়োজন বোধ একটা হাই তো স্যারকে জানাইতে পারেন। আসসালামু আলাইকুম টাইপ করতে যাদের কষ্ট হয় তারা একটু একটা হাই জানান যে হ্যাঁ আপনি ক্লাসে আছেন, এখনও মরে যান নাই, জীবিত আছেন। আসেন আমরা আমাদের মূল ক্লাস শুরু করি। খুব বেশিক্ষণের একটা ক্লাস হবে না, অল্প সময়ের মধ্যেই আশা করি আমরা শেষ করতে পারবো। তো আমাদের আজকের যে আলোচ্য টপিক, সেটার নাম হচ্ছে অবচয়। আমরা শুরুতেই অবচয়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করে নেই, তারপরে হচ্ছে আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাব। অনেকে সালাম জানাইছেন, তারেক, খাদিজা, শরীফ আহমেদ, জারিফ শিকদার, সবাইকে ওয়ালাইকুম সালাম। আর পরবর্তীতেও যারা ক্লাস করবেন তাদেরও সালাম আগে থেকে নিয়ে নিলাম। ওকে, খেয়াল করি আমরা সবাই। অবচয় আমরা জানি সকলে যে অবচয় কি। অবচয় হচ্ছে স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি। যে সকল সম্পত্তি আমরা লম্বা একটা সময়, দীর্ঘ সময় ব্যবহার করতে পারি, সেগুলোকে স্থায়ী সম্পত্তি বলা হয়। যে সম্পত্তির 1 বছরের মধ্যে শেষ হয়ে যায় সেটা হচ্ছে চলতি সম্পত্তি,
আর যেটা একাধিক বছরে ব্যবহার করা যায় সেটাকে বলা হয় স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি। আর এই স্থায়ী সম্পত্তি বা স্থাবর সম্পত্তি ব্যবহার করার বার্ষিক খরচ বা চার্জকে বলা হয় হচ্ছে অবচয়। আমরা জানি অবচয় হচ্ছে একটা ব্যয় বা খরচ, আর এই ব্যয়টা কিসের ব্যয়? স্থায়ী সম্পত্তি ব্যবহার করার বার্ষিক খরচ বা চার্জকে অবচয় বলা হয়। আমরা অবচয়কে আরো বলতে পারি এটা হচ্ছে ব্যয় বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া। এই শব্দটার সাথে আশা করি আপনারা পরিচিত, কারণ অবচয় থেকে এই কোশ্চেনটা অসংখ্যবার আসে। অবচয় কি, এটা প্রশ্ন থাকে। অবচয় একটি, আর অ্যান্সারটা হয় ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে বা স্থায়ী সম্পত্তির ব্যয়কে উহার আনুমানিক আয়ুষ্কালের মধ্যে বন্টন বা ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে অবচয়। সো বোর্ডে আমাদের অবচয়ের আরও একটা সংজ্ঞা লিখে দেওয়া আছে। জাস্ট এই সংজ্ঞাগুলো আপনারা গত বছরই ভালো মতো পড়ে নেওয়ার কথা, জাস্ট আরেকবার রিপিট করে দিচ্ছি, একটু মিলা নেন। স্থায়ী বা স্থাবর সম্পত্তির অবচয়যোগ্য মূল্যকে, আর আমরা জানি সকলেই অবচয়যোগ্য মূল্য কিভাবে আসে, সম্পত্তির ক্রয় মূল্য বা অর্জন মূল্য থেকে বাদ দিতে হয় কাকে? ভগ্নাবশেষ মূল্যকে। সম্পত্তির ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য, যেটার ইংরেজি নাম হচ্ছে ডেপ্রিসিয়েবল ভ্যালু। এই অবচয়যোগ্য মূল্যকে সম্পত্তির আনুমানিক অর্থনৈতিক জীবনকাল বা সহজ যে নামটা সেটা হচ্ছে আয়ুষ্কাল, এর মধ্যে বন্টন করে দেওয়া বা ভাগ করে দেওয়ার প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে অবচয়। তাহলে স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যকে যতদিন ব্যবহার করা যাবে আনুমানিক আয়ুষ্কাল, তার মধ্যে বন্টন বা ভাগ করে দেওয়ার পদ্ধতি বা প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে অবচয়। সো এটা মোটামুটি আমরা জানি। এখান থেকে জাস্ট এই বক্তব্যটা ইম্পর্টেন্ট যে অবচয় কি? অবচয় হচ্ছে ক্রয় মূল্য বা ব্যয় বন্টন প্রক্রিয়া। ওকে, এটা মোটামুটি সহজ টার্ম, এই নামগুলো আমরা জানি সবাই। আসেন পরবর্তী স্লাইডে চলে যাই। আজকে জাস্ট অবচয়ের অনেকগুলো পদ্ধতি আমরা জানি সবাই। সরলরৈখিক পদ্ধতি আছে, তারপরে আছে উৎপাদন একক পদ্ধতি, আছে হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, আর সবচাইতে ঝামেলাপূর্ণ যেই টপিকটা সেটা হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতি। এই চারটা পদ্ধতির মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন আসে যেই পদ্ধতি থেকে সেটার নাম হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতি থেকে বেশি বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। আপনি যেখানেই পরীক্ষা দিতে যান, গুচ্ছের পরীক্ষা দেন, রাজশাহীর পরীক্ষা দেন, বা আপনি কুমিল্লার পরীক্ষা দেন, বা জাহাঙ্গীরনগর, যেখানেই পরীক্ষা দেন, সরল রৈখিক পদ্ধতি থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি থাকে। ক্রমহ্রাসমান থেকেও আসে, বাট সরল রৈখিকের পরিমাণটা বেশি। আজকের ক্লাসে আমরা সরল রৈখিকটা আলোচনা করি, পরবর্তী ক্লাসে ঈদের পরে আমরা ক্রমহ্রাসমান নিয়েও আশা করি আলোচনা করব। ওকে, জাস্ট দেখতে থাকেন। সরল রৈখিক পদ্ধতির একটা প্রধান বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে কি? সরল রৈখিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য, প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ কি হয়? প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ সমান থাকে। প্রত্যেক বছরে সমপরিমাণ অবচয় ধার্য করার পদ্ধতিকে বলা হয় হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। এর অন্য আরেকটা বাংলা নাম আছে, একটু খেয়াল করবে, সেটা হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতির অন্য নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। ইংরেজি নামটাও আমরা আসলে একটু মনে রাখার চেষ্টা করি। ইংরেজিতে বলা হচ্ছে স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড, সংক্ষেপে এটাকে SLM বলা হয়। স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট সমান থাকে, প্রত্যেক বছরে সমপরিমাণ অবচয় ধার্য করা হয় বলে এটাকে সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি বলা হয়। আর বোর্ডে আমাদের এই সরল রৈখিক পদ্ধতির কয়েকটা সূত্র দেওয়া আছে। বোর্ডে কিছু সূত্র দেওয়া আছে, আপনি চাইলে প্রয়োজন বোধে এই সূত্রগুলো আপনাদের সবার কাছেই নোট খাতায় থাকার কথা, তারপরেও প্রয়োজন বোধে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন সূত্রগুলো। বাট সূত্র মুখস্থ করে কোনো লাভ নাই, সূত্র মুখস্থ করে কোনো লাভ নাই যদি না সূত্রের প্রয়োগ আপনি করতে না পারেন। তো ক্লাসের শুরুতেই আমি সূত্র না পড়ায় ডিরেক্ট অঙ্কে চলে যাব, এবং অঙ্ক করতে করতেই সূত্র আমরা আত্মস্থ করে ফেলতে পারবো আশা করছি। সো যারা ক্লাসটিতে জয়েন করেছেন দয়া করে একটু খাতা কলম নিয়ে বসবেন, কারণ আমরা এখন কিছু অঙ্ক করব, আমি বোর্ডে করব, সাথে সাথে আপনারাও খাতায় তুলে নেবেন আশা করি। সো গত দিনের মতো ভুল করবেন না, খাতা কলমটা একটু খুঁজে বের করে নিয়ে আসেন, আমরা শুরু করি। তো আমরা যে পদ্ধতির অঙ্ক করব সেটার নাম কি? সরল রৈখিক পদ্ধতি। একটা বিষয় বলে নেওয়ার দরকার, অবশ্যই মনে রাখতে হবে সরল রৈখিক পদ্ধতিতে
অবচয় ধার্য করা হয় যে মূল্যের উপর, তার নাম হচ্ছে অবচয়যোগ্য মূল্য। কিসের নাম বললাম? অবচয়যোগ্য মূল্য। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হবে কোন মূল্যের উপর? অবচয়যোগ্য মূল্যের উপর। আমরা জানি সবাই, এই দেখেন প্রথম যে সূত্র বলা আছে, এই যে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য আমরা জানি কিভাবে আসে? সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে বাদ যায় কোনটা? ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাদ দিলেই কোন মূল্য পাওয়া যাবে? অবচয়যোগ্য মূল্য। আর এই অবচয়যোগ্য মূল্যের উপর ভিত্তি করেই অবচয় ধার্য করা হয় সরলরৈখিক পদ্ধতিতে। আমি যা বলতেছি আপনারা ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারতেছেন কিনা মাঝে মধ্যে একটু কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর কোথাও বুঝতে না পারলে সাথে সাথেই আশা করি বলবেন। তো যা বলছিলাম, অবচয় ধার্য করা হবে কোন মূল্যের উপর? অবচয়যোগ্য মূল্য। আর অবচয়যোগ্য মূল্য কিভাবে আসে? ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার ফলে। মনে রাখবেন, যদি অঙ্কে ভগ্নাবশেষ মূল্য না দেওয়া থাকে তাহলে ক্রয় মূল্য বা অর্জন মূল্যকেই অবচয়যোগ্য মূল্য হিসেবে বিবেচনা করতে হয়। এই জাস্ট নামগুলো আমরা গত বছরই ভালো মতো পড়ে আসছি, এগুলো আপনাদের মনে থাকার কথা। বেসিক টার্মগুলো একবার বলে দিলাম। আর আসেন পরবর্তী স্লাইডে দেখব আমরা একটা অঙ্ক। আসেন একটু দ্রুত খাতার মধ্যে আমরা করব। বোর্ডে অঙ্ক লেখা আছে, অনেকটুকু জায়গা ফাঁকা রাখছি লেখার জন্য। আপনারা বোর্ডের লেখা পড়তে পারতেছেন কিনা, বোর্ডের লেখাগুলো পড়তে পারতেছেন কিনা একটু আমাকে জানাবেন অবশ্যই, যে স্পষ্ট পড়া যাচ্ছে কিনা। একটু ছোট, বাট আশা করি পড়তে প্রবলেম হওয়ার কথা না। একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে লেখার সাইজটা ঠিক আছে কিনা, না একটু বড় করে দেখানোর দরকার। বাট মাথায় রাখবেন, আমাকে অঙ্ক করার জন্য জায়গাও কিন্তু ফাঁকা রাখতে হবে। একটু কমেন্ট করে জানান যে বোর্ডের লেখা ঠিক মতো পড়তে পারতেছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। আসেন অঙ্ক শুরু করি। আমরা 1 নাম্বার যে অঙ্কটা করব সেটার মধ্যে দেখেন বলা আছে যে সাহারা লিমিটেড 1 জানুয়ারি 2013 এই সময়ে 1,45,000 টাকায় একটা বৈদ্যুতিক জেনারেটর ক্রয় করে। তাহলে সম্পত্তির ক্রয় মূল্য হচ্ছে 1,45,000। তারপর এই জেনারেটরটি ব্যবহার করা উপযোগী করার জন্য সংস্থাপন খরচ করা হয়েছে হচ্ছে 25,000 টাকা। সংস্থাপন খরচ হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, কারণ এই ব্যয়টা বারবার করতে হয় না। সম্পত্তি কেনার পর আপনি সংস্থাপন করেন একবারই। সো সংস্থাপন হচ্ছে একটা মূলধন জাতীয় ব্যয়, এটাকে সম্পত্তির ক্রয় মূল্যের সাথে আমরা যোগ করে দেখাই। তাহলে ক্রয় মূল্যের সাথে কাকে যোগ করব আমরা? সংস্থাপন ব্যয়। মনে রাখবেন, ক্রয় মূল্যের সাথে সংস্থাপন ব্যয় যোগ করলে যেটা আসবে। আসেন আমরা অঙ্কের সমাধানে চলে যাই। একটু আমার সাথে সাথে আপনারাও যার যার খাতায় দয়া করে লিখে নেবেন। আমরা অঙ্ক সমাধান করা শুরু করছি। দেখেন অঙ্কের পুরা লাইন কিন্তু এখনো পড়ি নাই, বাট যতটুকু ইনফরমেশন পড়লাম ততটুকু থেকে যেটা বের করতে, সেটার নাম কি? অর্জন মূল্য। সূত্র লিখব প্রথমে। অর্জন মূল্য, এটা নির্ণয়ের সূত্র আমরা জানি যে ক্রয় মূল্যের সাথে কাকে যোগ করব আমরা এখানে? সংস্থাপন ব্যয়, অর্থাৎ সম্পত্তি ক্রয়ের সাথে সম্পর্কিত মূলধন জাতীয় ব্যয়, এই নামটাকে আমরা যোগ করে দিলাম সংস্থাপন ব্যয়। যদি এখানে জেনারেটর এর পরিবহন খরচ দেওয়া থাকতো সেটাও যোগ করা হতো, সংস্থাপনের মজুরি থাকলে সেটাকেও যোগ করা হতো, অর্থাৎ অঙ্কের মধ্যে কোনো মূলধন জাতীয় ব্যয় থাকলে সেটা যোগ হয়ে যাবে। আসেন মানটা বের করি। ক্রয় মূল্য আর সংস্থাপন ব্যয় দুইটা যোগ। একটু খাতা কলমে লিখবেন এবং সাথে সাথে আমাকে যোগফল কোনটা কত হয় সাথে সাথে বলবেন। 1,45,000 টাকা হচ্ছে ক্রয় মূল্য, বুঝতেছেন কিনা সেটাও লিখে জানাবেন। ক্রয় মূল্য, এর সাথে আপনি যোগ করবেন হচ্ছে সংস্থাপন ব্যয়ের পরিমাণ হচ্ছে 25,000 টাকা। একটু আমাকে লিখে জানান 1,45,000 আর হচ্ছে 25,000, এই দুইটার যোগফল কত? 1,45,000 আর 25,000 দুইটা যোগফল কত হয়? দ্রুত লেখেন, কত আসে যোগফল? যোগফল কত হয়? 1,70,000 টাকা। এই যে 1,70,000 টাকা আমরা বের করলাম, এটা হচ্ছে সম্পত্তির কোন মূল্য? অর্জন মূল্য। অর্জন মূল্য হচ্ছে 1,70,000 টাকা। এই পর্যন্ত যদি বুঝে থাকি, তারপর দেখেন বলছে জেনারেটরটির ব্যবহারিক জীবনকাল মানে আনুমানিক আয়ুষ্কাল বলা আছে হচ্ছে 5 বছর, আর ভগ্নাবশেষ মূল্য নির্ধারণ করা হয়েছে হচ্ছে 20,000 টাকা। আনুমানিক আয়ুষ্কাল 5 বছর আর ভগ্নাবশেষ হচ্ছে 20,000 টাকা। বের করতে বলছে সরলরৈখিক পদ্ধতিতে উক্ত জেনারেটরটির বার্ষিক অবচয়ের পরিমাণ কত, এটা বের করা লাগবে।
এটা খুবই সহজ একটা অঙ্ক, খুবই সহজ। একজন অলরেডি উত্তর লিখে ফেলছে, এসকে সাহা, আপনি উত্তর লিখে ফেলছেন, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট এই প্রশ্নটা ভেঙে ভেঙে বলতেছি, কারণ এরপরে যখন আমি পরবর্তী অঙ্কে যাব এত বিস্তারিত আলোচনার দরকার নেই, জাস্ট যোগ এটা আমরা বুঝি। আসেন, তারপরে অর্জন মূল্য তো বের করলাম। অর্জন মূল্য বের করার পর এবার আপনি যেটা নির্ণয় করবেন, একটু সূত্রগুলো আমার সাথে সাথে খাতার মধ্যে লেখেন। সূত্রগুলো লিখলে যেটা হবে যে আপনার মাথার মধ্যে সূত্রগুলো গেঁথে যাবে, অঙ্কের স্ট্রাকচারটা মাথায় গেঁথে যাবে। যেটা আমরা এখন বের করব সেটার নাম হচ্ছে স্যার অবচয়যোগ্য মূল্য। আর অবচয়যোগ্য মূল্য বের করার জন্য আমাদের সূত্রটা হবে এখানে, যেহেতু আমরা অর্জন মূল্য পেয়েছি, আমরা এই অর্জন মূল্য থেকে যেটাকে বাদ দিব সেটার নাম হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিলেই আপনি পেয়ে যাবেন হচ্ছে অবচয়যোগ্য মূল্য। দয়া করে বিরক্ত হয়েন না, কেন অঙ্কটা লম্বা করে করাচ্ছি, একবারই বুঝাবো, এর পরবর্তীগুলো জাস্ট আমরা ক্যালকুলেশন মুখে মুখে করব। আসেন দ্রুত করে ফেলি। অবচয়যোগ্য মূল্য 1,70,000 বের করছিলাম, মাইনাস ভগ্নাবশেষ মূল্য অঙ্কে দেওয়া আছে হচ্ছে 20,000 টাকা। 1,70,000 থেকে 20,000কে বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে 1,50,000, যেটা হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আমরা পাইছি অবচয়যোগ্য মূল্য 1,50,000। এবার অঙ্কের লাস্টের লাইন, সেখানে আমরা বের করব হচ্ছে অঙ্কের যেটা বের করতে বলছে বার্ষিক অবচয়। এই বার্ষিক অবচয় কিভাবে বের করব আমরা? বার্ষিক অবচয় বের করার জন্য এই অবচয়যোগ্য মূল্য যেটা আসছে সেটাকে আমরা আনুমানিক আয়ুষ্কাল দিয়ে ভাগ করলেই হবে। আসেন অঙ্কের এই পর্যায়ে আমরা অঙ্কের লাস্টের লাইন দেখি। 1,50,000 টাকাকে আপনি ডিভাইড করবেন বা ভাগ করবেন আনুমানিক আয়ুষ্কাল 5 বছর দেওয়া ছিল অঙ্কে, সেই 5 দিয়ে 1,50,000কে 5 দিয়ে ভাগ করলে অ্যামাউন্টটা কত হবে? 30,000 টাকা। এই কোশ্চেনের অ্যান্সার অলরেডি এসকে সাহা আরো 2-3 মিনিট আগে দিয়ে রাখছে। আপনারা সবাই একটু মিলায় নেন যে 30,000 টাকা পর্যন্ত পারছে কিনা। এই রকমের সহজ অঙ্ক স্যার পরীক্ষায় কি আসবে? একটু কমেন্ট করে দেখেন, এরকম প্রশ্ন কি আসবে? জীবনেও না। বেসিক অঙ্ক, জাস্ট সূত্রগুলো মুখস্থ করার জন্য বা সূত্রগুলো বোঝার জন্য জাস্ট আমি এটা বোর্ডে করে দেখাইছি। সহজ অঙ্ক আমরা আস্তে আস্তে ধীরে ধীরে যে টাইপের অঙ্ক পরীক্ষাতে আসবে সেখানে যাব। সো ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনার উপকারে লাগবে। স্যার এরকমের সহজ অঙ্ক জীবনও পরীক্ষায় আসবে না, কেন করলাম? জাস্ট বেসিকটাকে একটু মনে করাই দেওয়ার চেষ্টা করলাম। ক্লাসটা কন্টিনিউ করেন, এখনই আমাদেরকে ছেড়ে চলে যায়েন না, বা এটা মনে করেন না যে এত সোজা সোজা অঙ্ক আমরা যেগুলো পারি সেগুলো আমরা কেন বারবার পড়বো। স্যার সহজ অঙ্ক দিয়ে শুরু করলাম, যাতে যখন কঠিনটা যখন বুঝাবো যাতে আপনার প্রবলেম না হয়। বোর্ডটা মুছে দিলাম, আশা করি আপনারা সবাই অঙ্কটা করতে পারছেন, করতে পারার কথা। এবার আসেন পরবর্তী অঙ্ক দেখাচ্ছি আমি। নেক্সট অঙ্ক দেখবেন, নেক্সট অঙ্ক ওই যে উত্তর 30,000 টাকা দেখাচ্ছে। পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে যাওয়ার আগে, যেহেতু ঈদের মৌসুম চলে আসছে, এটা কি ছাগল না গরু একটু দেখেন তো, চিনতে পারেন কি নাকি ছাগলের ছবি না গরুর ছবি? আপনাদেরকে একটা ঈদ সালামির অফার দেওয়ার জন্য এই স্লাইডের মধ্যে লেখা আছে। যারা সেকেন্ড টাইমের অপটিমিস্টিক ব্যাচে আমাদের অলরেডি যথেষ্ট পরিমাণ স্টুডেন্ট এনরোল্ড হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, এবং তাদের মূল ক্লাস আমরা ইনশাল্লাহ ঈদের পর 14 তারিখে ওরিয়েন্টেশনের মাধ্যমে শুরু করতে যাচ্ছি। তো এখনও যারা ভর্তি হবেন কি হবেন না সিদ্ধান্ত নিতে হীনতায় ভুগতেছেন, তাদের জন্য জাস্ট একটা অফার, কারণ সেকেন্ড টাইমের স্টুডেন্টদের টাকা পয়সার একটা প্রবলেম থাকতেই পারে। সো এই টাকা পয়সার প্রবলেমটা মাথায় রেখে আমরা আমাদের নর্মাল যে কোর্স ফিটা সেটা হচ্ছে 6,990 টাকা। 6,990 টাকা, কারণ আপনাকে প্রায় 10 থেকে 11 মাস, ধরুন অলমোস্ট 1 বছর আপনাদেরকে পড়াইতে হবে। সে 1 বছরের জন্য 6,990 টাকা কম, কারণ প্রত্যেক মাসে 500 টাকা সামথিং হয়। বাট আমরা ঈদ সালামি অফারে আপনাদের জন্য কোর্স ফিটা রাখতেছি অনলি 2,900 টাকা দিয়ে আপনি সেকেন্ড টাইমে আমাদের যে অপটিমিস্টিক ব্যাচ সেটাতে আপনি ভর্তি হতে পারবেন। এবং এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে যত জায়গাতে আপনার ভর্তি পরীক্ষা দেওয়া যায়, বিউপি থেকে শুরু করে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, হাজেদানিশ, তারপর খুলনা, যত আছে ইউনিভার্সিটি সেকেন্ড টাইমের জন্য, এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ আইকিউ সহকারে
সব কিছু পাবেন, বিস্তারিত একটু পরেই বলছি। সব কিছু আপনি পাবেন মাত্র 2900 টাকায়। সো প্রিয় সেকেন্ড টাইমের ছোট ভাই এবং বোনেরা, যারা এখনো সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন, অর্থনৈতিক সংকট চিন্তাভাবনা করতেছেন, একদম ন্যূনতম মিনিমাল একটা ফিতে আমাদের এখন ভর্তি চলতেছে। ঈদের পরে হয়তো বা অ্যামাউন্টটা এরকমের আর থাকবে না, একটু বাড়বে। সো একটু দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। যারা অলরেডি ভর্তি হয়েছেন তাদের জন্য শুভকামনা। যারা এখনো ভর্তি হতে পারে নাই আপনাদের বন্ধু বান্ধবী, তাদেরকে একটু ইনফরমেশনটা শেয়ার করে দিবেন যে আই এডুকেশনের সেকেন্ড টাইম ব্যাচে মাত্র 2900 টাকায় ভর্তি হওয়া যাচ্ছে। এবং এই অফারটা থাকবে হচ্ছে 8 তারিখ পর্যন্ত। ঈদ হচ্ছে 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে। 8 তারিখের পরে কিন্তু আর এই অফার থাকবে না। সো 8 তারিখের মধ্যে ভর্তি হলে মাত্র 2900 টাকায় ভর্তি হওয়ার সুযোগ থাকবে। আর একজন লিখছেন যে এটা হচ্ছে একটা ছাগলের ছবি। হ্যাঁ, ধন্যবাদ, আপনি চিনতে পারছেন এটা একটা ছাগলের ছবি। ছাগল দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা ছাগল কোরবানি দিতে যাচ্ছি, আপনারাও কোরবানিতে শরিক হন। ছাগল একটু অপেক্ষাকৃত কম দামে পাওয়া যায় গরুর তুলনায়, আমরাও আমাদের কোর্স ফিটা অপেক্ষাকৃত কম দামের মধ্যেই নিয়ে আসছি। ওকে, আসেন পরবর্তী অঙ্কের কথা বলছিলাম। ওকে, দেখেন 2 নাম্বার প্রশ্ন এখানেও হচ্ছে অবচয় নির্ণয় করতে বলছে। আসবাবপত্রটির বার্ষিক অবচয় নির্ণয় করো। আসবাবপত্রের বার্ষিক অবচয় বের করতে বলা আছে। একটু দ্রুত বোর্ড দেখে দেখে আসেন, অঙ্কটা আমরা সবাই মিলে সমাধান করি। আগের অঙ্কের মতো অত লম্বা সময় নেওয়া যাবে না, দ্রুত শর্টকাটে করব আমরা। আসেন আমার সাথে সাথে পড়া শুরু করেন। নাতাশা লিমিটেড 1 জানুয়ারি 2022 প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য 1,30,000 টাকায় আসবাবপত্র ক্রয় করে। তাহলে ক্রয় মূল্য 1,30,000, পরিবহন খরচ ক্রয় মূল্যের সাথে যোগ হবে হচ্ছে 10,000 টাকা। ব্যবহারযোগ্য সময়ের শেষে অবশিষ্ট মূল্য অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য হচ্ছে কত? 20,000 টাকা। তাহলে আসেন মুখে মুখে একটু ক্যালকুলেশন করি, আমার সাথে করেন। সম্পত্তির ক্রয় মূল্য কত দেওয়া ছিল স্যার? 1,30,000। এর সাথে আমরা যোগ করব পরিবহন খরচ দেওয়া আছে কত? 10,000 টাকা। তাইলে ক্রয় মূল্যের সাথে পরিবহন খরচ যোগ করলে পাই কত? 1,40,000। আর এই 1,40,000 থেকে ভগ্নাবশেষ মূল্য হিসেবে বাদ যাবে হচ্ছে 20,000 টাকা। তাহলে ভগ্নাবশেষ 20,000 বাদ গেলে অ্যামাউন্ট আসে কত? 1,20,000। আর এই 1,20,000 টাকার নাম হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। আশা করি বুঝছেন, না বুঝলে আমাকে বললেন। অবচয়যোগ্য মূল্য যে 1,20,000, এইটার উপরে 10% হারে অবচয় ধার্য করতে হবে। তাহলে আমাদের এই অবচয়যোগ্য মূল্যের সাথে 10% গুণ দিলেই অ্যান্সার চলে আসবে। অ্যান্সার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, অ্যান্সার কত হয়? 12,000 টাকা। অ্যান্সার 12,000 টাকা কিভাবে হবে? আসেন দেখেন, অবচয়টা নির্ণয় করি আমরা। অবচয় নির্ণয় করতেছি 1,20,000 টাকা ইন্টু অবচয় হার 10%, অ্যান্সার হচ্ছে এই যে 12,000 টাকা। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারছেন। বুঝছেন কিনা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করেন, অঙ্কটা সোজা, বাট যেটা বুঝার ব্যাপার সেটা হচ্ছে অঙ্কে অবচয় বের করার দুইটা সিস্টেম, একটা হচ্ছে গুণ করার প্রক্রিয়া, একটা হচ্ছে ভাগ করার প্রক্রিয়া। এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আপনি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় দুইভাবে বের করতে পারবেন, আইদার আপনি গুণ করবেন অথবা আপনি ভাগ করবেন। কাকে গুণ বা কাকে ভাগ? অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল দ্বারা করতে হয় ভাগ, আর অবচয়যোগ্য মূল্যের সাথে অবচয় হারকে কি করতে হয়? গুণ। তাহলে অবচয় হার থাকলে আমরা গুণ করব, আর হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল দেওয়া থাকলে কি করব স্যার? ভাগ করব। আশা করি আমার কথা বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারার কথা। আসেন পরবর্তী অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক খেয়াল করে দেখেন, এইখানেও আপনাকে যে বিষয়টা বের করতে বলছে, আমরা আস্তে আস্তে একটু জটিল বা কঠিনতর অঙ্কের মধ্যে ধীরে ধীরে যাচ্ছি, না বুঝলে আমাকে সাথে সাথে বলবেন। দেখেন এই প্রশ্নের মধ্যে শুরুতেই দেখে নেই কিসের পরিমাণ বের করতে বলছে। প্রথমে অঙ্কের লাস্টের লাইনে চলে যান, বের করতে বলছে বার্ষিক অবচয়ের হার। অবচয়ের অঙ্কে প্রথম টেকনিক হচ্ছে অঙ্কের মধ্যে কি বের করতে হবে সেই জায়গাটা দেখা, তাইলে আপনার অঙ্ক পড়তে বা বুঝতে সুবিধা হবে। যখন আপনাকে অবচয় হার বের করতে বলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার বের করার সূত্র মনে আছে কি আপনাদের? আমি মনে করাই দিচ্ছি, আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে নেন। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার বের করার সূত্রটা খুবই সহজ মনে থাকার কথা। সূত্রটা হচ্ছে এরকম, 1 সংখ্যায় 1
এইটাকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ, আর যেহেতু অবচয় হার পার্সেন্টেজে রূপান্তরের জন্য 100 দিয়ে গুণ। এই হচ্ছে অবচয় হার বের করার সূত্র। দেখেন আপনার মনে পড়ছে কিনা। তাহলে এই অঙ্কের মধ্যে যেহেতু অবচয় হার বের করতে বলছে, তাহলে ইনফরমেশন দরকার শুধু কোনটা, আয়ুষ্কাল জানলেই হচ্ছে। দেখেন অঙ্কের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, আমি অঙ্কের মধ্যে অনেক কিছু দেওয়া আছে। আসেন যদি আপনি প্রথম থেকে অঙ্কটা পড়ে তারপরে অঙ্ক করতে যান অনেক সময় লাগবে, দ্রুত করার টেকনিকটা শেখাচ্ছি। কি বের করতে বলছে লাস্টের লাইনেই দেওয়া থাকে, এটা পড়েন এবং ওইটা সূত্র লেখেন, তাহলে শুধু আপনি ওই ইনফরমেশনটা টেক করেন এখান থেকে, বাকিগুলো পড়ে সময় নষ্ট করার দরকার নাই। দেখেন অঙ্কের মধ্যে বলছে ক্রয় মূল্য 1,50,000, পরিবহন খরচ 15,000, সংস্থাপন ব্যয় 20,000, তারপরে ভ্যাট প্রদান করা হয়েছে 15%। এই পর্যন্ত যদি আমি প্রথমে পড়তাম তাহলে আমরা যেটা করতাম নর্মাল টেন্ডেন্সি, ক্রয় মূল্যের সাথে পরিবহন যোগ করতাম, সংস্থাপন ব্যয় যোগ করতাম, তারপরে আবার এই যে ক্রয় মূল্য তার সাথে 15% ভ্যাট নির্ণয় করে ভ্যাটের পরিমাণ যোগ করতাম। এই বিষয়গুলো কি যোগ বিয়োগের দরকার আছে? দরকার তো নাই, কারণ শুধু আয়ুষ্কাল জানলেই হচ্ছে। তাহলে এই যে ক্রয় মূল্য, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয়, ভ্যাট, এই বিষয়গুলো অঙ্কের মধ্যে দেওয়া আছে কেন? দেওয়া আছে আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, আপনার সময় নষ্ট করার জন্য। ভর্তি পরীক্ষার হলে আপনি প্রত্যেকটা কোশ্চেন বা অঙ্ক আপনি সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে সলভ করতে হবে। সো এক্সট্রা ইনফরমেশন পড়ে টাইম ওয়েস্ট করা যাবে না স্যার। তাহলে আমাদের অঙ্কের মধ্যে যেটা জানা দরকার, আবার অঙ্কের মধ্যে কারখানার ভাড়াও দেওয়া আছে, অনেকে ভুলে কারখানার ভাড়াও যোগ করে দিতেন, এগুলা যোগ বিয়োগের দরকার নাই, শুধু এইটা জানলেই হচ্ছে। আনুমানিক আয়ুষ্কাল কত? 10 বছর। সো আগের এই পুরো লাইনটা না দেওয়া থাকলে অঙ্কটা মিলানো যাইতো, কারণ আয়ুষ্কাল জানলেই হচ্ছে। আসেন অঙ্কটা শেষ করি। অঙ্কের মধ্যে দরকার 1, আর আনুমানিক আয়ুষ্কাল দেওয়া আছে কত? 10 বছর। এই লিখলাম 10, আর এটাকে কত দিয়ে গুণ? 100 দিয়ে। অঙ্কের অ্যান্সার হয়ে যাবে দেখেন এক লাইনে। 10 দিয়ে 100 কাটলে কত হয়? 10। তাহলে আমাদের উত্তর কত পার্সেন্ট? 10%। তাহলে অবচয় হারের অ্যান্সার হবে হচ্ছে 10%। অবচয় হার অঙ্কের অ্যান্সার হবে 10%। স্যার এখানে সবাই ইন্টারে পরীক্ষা দিবে, কারা ইন্টারে পরীক্ষা দিবে? হ্যাঁ, আপনি ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিলেও আপনার এমসিকিউ অংশে কাজে লাগবেই, আশা করি প্রবলেম হবে না। পড়ে থাকেন এগুলো, তো ইন্টারমিডিয়েটেও কাজে লাগবে, আপনার অ্যাডমিশন টেস্টে তো কাজে লাগবেই। আসেন পরবর্তী প্রশ্নে চাই। আমরা পরবর্তী প্রশ্নে দেখবো হচ্ছে, পরবর্তী প্রশ্নে আমরা বের করা শিখলাম হচ্ছে অবচয় হার বের করা শিখলাম। আসেন পরবর্তী অঙ্ক দেখি। পরবর্তী অঙ্ক দেখবেন, এখানে বের করতে বলা আছে ট্রাকটির উপর, ট্রাকের অঙ্ক, ট্রাকের অঙ্ক এখানে বের করতে বলছে। ট্রাকের অবচয় ধার্যের বার্ষিক হার কত হবে? অবচয় হার বের করতে বলছে, অবচয় হার বের করতে হবে। অবচয় হার আগের অঙ্কে বের করছেন, বাট এই অঙ্কে অবচয় হার যদি আপনি নর্মাল সিস্টেমে করতে যান প্যাচে পড়ে যাবেন। কারণ খেয়াল করেন, একটু দেখেন অঙ্কের মধ্যে আয়ুষ্কাল আছে কিনা, অঙ্কের মধ্যে আয়ুষ্কাল আছে কিনা একটু মিলায় দেখেন। আগের অঙ্কটার মধ্যে আয়ুষ্কাল ছিল, সহজভাবে মিলে গেছে। এই অঙ্কের মধ্যে আয়ুষ্কাল দেওয়া নাই। আপনি অবচয় হার বের করার নর্মাল যে সূত্র সেভাবে করতে পারবেন না, একটু জটিল অঙ্ক। দেখেন আপনি বুঝেন কিনা। দেখেন অঙ্কে বলছে 16 চাকার ট্রাক, ট্রাক যেই কয় চাকারই হোক, চাকা আমাদের ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ক্রয় মূল্য কত বলছে? 54,000। ভগ্নাবশেষ মূল্য বলছে কত? 6,000। ক্রয় মূল্য আর হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এই অঙ্কটা একটু জটিল আছে, একটু খাতার মধ্যে তুলে নেন স্যার, কাজে লাগবে। আমরা শুরুতেই বের করব অবচয়যোগ্য মূল্য, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ বাদ। আমার সাথে সাথে করতে থাকেন। 54,000 টাকার ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্যের 6,000। 54 থেকে 6 বাদ দিলে কত আসে? কত আসে? 48,000 টাকা। এই 48,000 টাকা হচ্ছে সম্পত্তির অবচয়যোগ্য মূল্য। ও উত্তর পেয়ে গেছেন 30%। 30% কিভাবে হয় দেখে দিচ্ছি। হ্যাঁ, আর্লি পড়াচ্ছি, তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়িতে আমিও করতে চাই, আপনারাও সাথে সাথে করেন। অবচয়যোগ্য মূল্য বের করলাম। আর দেখেন বলছে প্রত্যেক মাসের অবচয় বলছে কত টাকা? 1200 টাকা। প্রত্যেক মাসের টাকা দেওয়া আছে, প্রত্যেক মাসের টাকাকে যদি আপনি 12 দিয়ে গুণ করেন তাহলে যেটা পাবেন, লিখেন দ্রুত খাতার মধ্যে লেখেন, পাবেন বার্ষিক অবচয়। বার্ষিক অবচয় পাবো। প্রত্যেক মাসের টাকা দেওয়া ছিল 1200, বছরে রূপান্তরের জন্য বছরে মাস কয়টা? 12 মাস, তাই 12 দিয়ে গুণ করতেছি। একটু ক্যালকুলেশন করে আমাকে বলেন, 1200কে 12 দিয়ে গুণ করলে কত আসে? 1200কে 12 দিয়ে গুণ করলে আসবে যে টাকাটা সেটা হচ্ছে 14,400 টাকা।
এই 14,400 টাকা হচ্ছে সারা বছরের অবচয়। এবার আসেন আমরা অঙ্কের মধ্যে যেই হার বের করতে বলছে অবচয় হার, এইটা আমরা নির্ণয় করি। এখানে অবচয় হার বের করবেন আপনি এইভাবে। অবচয় হার বের করার জন্য দেখেন, অবচয় হার বের করার জন্য উপরে আসবে বার্ষিক অবচয়ের অ্যামাউন্টটা 14,400, আর নিচে আসবে যেটা সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য হচ্ছে 48,000। যেহেতু অবচয় হার পার্সেন্টেজে রূপান্তরের জন্য 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখেন অবচয় হার বের করার জন্য উপরে লিখলাম অবচয়ের অ্যামাউন্টটা, আর একে ভাগ করতেছি কি দ্বারা? অবচয়যোগ্য মূল্য দ্বারা। অঙ্কের উত্তর কত হবে? উত্তর আপনি দেখতে পাচ্ছেন, উত্তর হচ্ছে 30%। এই 30% কিভাবে ক্যালকুলেশন হবে একটু বোর্ডে আমি কাটাকাটি করে দেখাচ্ছি, খেয়াল করেন। কারণ আমরা জানি অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না। ইন্টারমিডিয়েটে ক্যালকুলেটর করা যাবে, সমস্যা নাই, বাট অ্যাডমিশনে যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, মুখে মুখে কিভাবে করতে হয় আমার সাথে সাথে খেয়াল করেন। প্রথমে 14,400 থেকে শূন্য দুইটা, আর এখান থেকে দুইটা শূন্য আমরা কেটে দিলাম, ঝামেলা কমে গেল। তারপর এই এখানের একটা শূন্য আর হচ্ছে 100-র একটা শূন্য, এটাও কাটাকাটি করে দিলাম, শূন্যগুলো কমায় ফেললাম। তারপরে দেখেন উপরে আছে 144 আর নিচে হচ্ছে 48। এটাকে আমরা কাটাকাটি করব কি দ্বারা? কাটাকাটি করব হচ্ছে 12 দিয়ে ভাগ করব আমরা। দেখেন 12 দিয়ে 48কে কাটলে কত আসে? 12 দিয়ে 48কে কাটলে আসে হচ্ছে 4, আর 12 দিয়ে 144কে কাটলে কত আসে? 12। 12 দিয়ে ডিভাইড করলাম, উপরে থাকলো 12, নিচে আসলো 4। এবার আরো সোজা, 4 দিয়ে যদি 12কে কাটেন তাহলে কত পাবেন আপনি? 3। আর এই 3-এর সাথে এই যেই মানটা আসলো 3, 3-এর সাথে 10 দিয়ে গুণ করেন, 3 10-এ কত হয়? 30%। এই হচ্ছে অঙ্কের অবচয় হারের পরিমাণ 30%। আশা করি কাটাকাটি বুঝতে পারার কথা। যদি না বুঝেন নিজে খাতার মধ্যে একবার করেন, আশা করি বুঝবেন। জাস্ট প্রথমে শূন্যগুলো কাটাকাটি করে নিয়ে 12 দিয়ে ভাগ করলাম, তারপরে আবার 4 দিয়ে 12কে কাটলেই অঙ্কের অ্যান্সার চলে আসবে, উত্তর হবে হচ্ছে 30%। আশা করি বুঝতে পারার কথা। বুঝতে পারতেছেন কিনা আমাকে জানাবেন অবশ্যই। আসেন পরবর্তী অঙ্ক দেখি আমরা। এই জায়গাতে বের করতে বলা আছে যে মেশিনের উপর মোট ধার্যকৃত অবচয়ের পরিমাণ, মোট অবচয়ের পরিমাণ বের করতে বলছে। একটা সম্পত্তি আছে, এই সম্পত্তিটা আপনি যতদিন ব্যবহার করছেন এই মোট ধার্যকৃত অবচয়ের পরিমাণ। মনে রাখবেন অবচয় হচ্ছে 1 বছরের, আর যদি মোট অবচয় বলা হয় তাহলে এইটাকে দ্বারা বোঝানো হয় সম্পত্তির পুঞ্জীভূত অবচয়। আপনাকে এখানে বের করতে বলছে হচ্ছে 1 বছরের অবচয় না, যতদিন আপনি ব্যবহার করছেন তার মোট পরিমাণ। মোট পরিমাণ মানে কি? পুঞ্জীভূত অবচয়। সম্পত্তির উপর ধার্যকৃত মোট অবচয়ের পরিমাণ মানে হচ্ছে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ বের করতে হবে। আর এই পুঞ্জীভূত অবচয় বের করব কিভাবে একটু জাস্ট আমার সাথে সাথে খেয়াল করেন। অঙ্কে ক্রয় মূল্যের পরিমাণ বলা আছে 3 লক্ষ টাকা, সংস্থাপন ব্যয় বলা আছে 20,000 টাকা। তো সহজ হিসাব, 3 লক্ষ আর 20,000 তো হবে যোগ, 3 লক্ষ আর 20,000 যোগ করলে কত হবে? 3,20,000 টাকা। আর তারপরে দেখেন বলছে সরলরৈখিক পদ্ধতি অবচয় হার দেওয়া আছে কত? 10%। তাহলে আমরা 3,20,000 টাকার 10% করলে আমরা অবচয়ের পরিমাণ পাবো, অবচয়ের পরিমাণ পাবো। এবং সেটা কত সময়ের? 1 বছরের অবচয় বের করতেছি। দেখেন 3,20,000 টাকা এর 10% করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে 32,000 টাকা। 3,20,000 টাকা এর 10% করলে আসবে 32,000। আর বলছে 3 বছর শেষে, 3 বছর শেষে মেশিনের উপর ধার্যকৃত মোট অবচয়ের পরিমাণ কত? মোট অবচয় মানে পুঞ্জীভূত অবচয়, মোট অবচয় মানে পুঞ্জীভূত অবচয়। একটু খাতার মধ্যে এই সূত্রটা লিখে নেবেন, তাহলে ভবিষ্যতে আপনার উপকারে লাগবে। আপনি বের করবেন পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় নির্ণয় করার জন্য যে সূত্র সেটা হচ্ছে এই বার্ষিক অবচয়, অর্থাৎ প্রত্যেক বছরে যত টাকা করে অবচয় হয় এইটাকে আমরা গুণ দিব হচ্ছে ব্যবহৃত সময় দিয়ে। যত সময় আপনি সম্পত্তিটা ব্যবহার করছেন, যত সময় ব্যবহার করছেন, এই যে অঙ্কে দেওয়া আছে কত বছর ব্যবহার করছি? 3 বছর। তাহলে 3 দিয়ে গুণ দিলে অঙ্কের অ্যান্সার চলে আসবে। আসেন অঙ্কটা শেষ করি। বার্ষিক অবচয়ের পরিমাণ বের করছিলাম 32,000 ইন্টু কত দিয়ে গুণ?
3 দিয়ে, কারণ 3 বছর শেষে পুঞ্জীভূত অবচয় বের করতে বলছে। আর 32,000কে 3 দিয়ে গুণ দিলে অঙ্কের অ্যান্সার আসবে হচ্ছে 96,000 টাকা। এই দেখেন অঙ্কের অ্যান্সার দেওয়া আছে 96,000। 1 বছরের অবচয় 32,000, 3 বছর ব্যবহার করছি, 3 দিয়ে গুণ, তার উত্তর হবে হচ্ছে 96,000 টাকা পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। আশা করি অঙ্ক বুঝতে পারার কথা। আসেন পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে দেখেন বের করতে বলা আছে 5ম বছর শেষে সম্পত্তির বহিমূল্য কত। আমরা ধীরে ধীরে এমন অঙ্কের দিকে যাচ্ছি যেগুলো পরীক্ষায় আসার মতো। সো এই জায়গা থেকে মনোযোগ হারানো যাবে না, এবং আমি একটু দ্রুত পড়াচ্ছি। যদি কারো বুঝতে সমস্যা হয় জাস্ট মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, তার হারায় ফেলেন না। অঙ্কের মাঝখানে আবার অন্য জায়গায় লাভ দিয়ে চলে যায়েন না, যে একটু ফেসবুকে একটা লাইক দিয়ে আসলাম তারপর অঙ্ক করলাম, এমন না। প্লিজ আমার কথাগুলো ধীরে ধীরে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। আমি যেই স্পিডে পড়াচ্ছি আশা করি আপনি বুঝতে পারবেন, আশা করি কঠিন হওয়ার কথা না। কিসের পরিমাণ বের করতে বলছে? বহিমূল্য। আপনারা কি জানেন বহিমূল্য বের করার সূত্র কি? বহিমূল্য বের করার সূত্র কি? পেইড ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? পেইড ব্যাচের ক্লাস শুরু হবে 14 তারিখ থেকে। ঈদের পরে 14 তারিখ থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস হবে। আর ঈদের পরপর 12 তারিখ থেকে আরও কিছু ফ্রি ক্লাস থাকবে আমাদের। সো এই ফ্রি ক্লাসে আমরা যা পড়াচ্ছি এগুলো পেইড ব্যাচেও এর চাইতে আরও এলাবোরেট আকারে পড়ানো হবে। সো এটা ফ্রি বলে আপনি এটাকে আশা করি ফেলে দিতে পারেন না। এই অঙ্কগুলো কি ফেলে দেওয়ার মতো? এগুলো আশা করি আপনার কাজে লাগার কথা। হ্যাঁ, 14 তারিখ থেকে আমরা শুরু করব হচ্ছে আমাদের মূল ক্লাস পেইড ব্যাচের জন্য। আসেন এখানে অঙ্কের মধ্যে বহিমূল্য বের করতে বলছে। প্রথমেই একটু সূত্র খাতার মধ্যে আমি লিখতে চাই বহিমূল্য। সূত্রটা একটু লেখেন। বহিমূল্য বের করার সূত্র হচ্ছে এই, খুবই ইম্পর্টেন্ট সূত্র, অসংখ্যবার আমাদের সামনে কাজে লাগবে। একটু দ্রুত আমার সাথে সাথে লিখে নেন। বহিমূল্য বের করার সূত্রটা হচ্ছে এই, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলেই পাওয়া যাবে হচ্ছে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আসবে হচ্ছে বহিমূল্য। আসেন এখানে আমরা বহিমূল্যের মান বের করব। বহিমূল্যের মান কিভাবে বের করি একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখেন। এখানে ক্রয় মূল্য বলছে 2,50,000, ক্রয় মূল্য 2,50,000 বলছে। স্যার এখানে মেরামত খরচ, এই জায়গাটা ভুল করা যাবে না। কিসের নাম বলা? মেরামত খরচ। মেরামত প্রত্যেক বছরেই করতে হয়, বারবার হয়। আর বারবার যেটা হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। সো এই মুনাফা জাতীয় ব্যয় এইটা অঙ্কের মধ্যে বিবেচনায় আসবে না। মেরামত খরচ থাকলেই আপনি যোগ করে দিবেন এমন না। যোগ হবে কোনটা? সংস্থাপন খরচ যোগ হবে। মেরামত খরচ বা রক্ষণাবেক্ষণ খরচ এগুলা কিন্তু, বা সংস্কার খরচ, মনে রেখেন নামগুলো। মেরামত খরচ, রক্ষণাবেক্ষণ খরচ বা সংস্কার করার খরচ এগুলা মুনাফা জাতীয়। আর সংস্থাপন হচ্ছে একটা মূলধন জাতীয়। সংস্থাপন থাকলে আমরা যোগ করতাম, মেরামত খরচ যোগ বিয়োগে আসবে না। আয়ুষ্কাল দেওয়া আছে কত? 20 বছর। ভগ্নাবশেষ মূল্য আছে কত? 50,000 টাকা। বহিমূল্য বের করতে হবে। তো বহিমূল্য বের করব এইভাবে। প্রথমে লিখতে হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্যের মান দেওয়া আছে অঙ্কে 2,50,000, লিখে নিলাম। ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 2,50,000 মাইনাস লাগবে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ। দেখেন তো অঙ্কের মধ্যে পুঞ্জীভূত অবচয় আছে কিনা? পুঞ্জীভূত অবচয় আছে? পুঞ্জীভূত অবচয় নাই। বাট আমরা আগের অঙ্কেই পুঞ্জীভূত অবচয় বের করা শিখে আসছি। একটু আমাকে বলেন, আমার সাথে সাথে বলেন পুঞ্জীভূত অবচয় বের করার সূত্র। পুঞ্জীভূত অবচয় বের করার সূত্র হচ্ছে বার্ষিক অবচয় গুণন ব্যবহৃত বছর। বার্ষিক অবচয় ইন্টু ব্যবহৃত বছর। আসেন এখানে ব্র্যাকেট দিয়ে আমরা মানগুলো বসাই। তাহলে পুঞ্জীভূত অবচয়ের জন্য প্রথমে লাগবে বার্ষিক অবচয়, প্রত্যেক বছরের অবচয়টা। কিভাবে? এই যে ক্রয় মূল্য 2,50,000 টাকা, এই যে ক্রয় মূল্য 2,50,000, এখান থেকে আপনি বাদ দিবেন ভগ্নাবশেষ মূল্যের কত? 50,000 টাকা। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আপনি পাবেন 2 লক্ষ টাকা। এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। আর এইটাকে আপনি ভাগ দিবেন হচ্ছে আয়ুষ্কাল 20 দিয়ে। 20 দ্বারা ভাগ করলেই আপনার প্রত্যেক বছরের অবচয় আসবে। আশা করি এই জায়গাটা আপনার বুঝতে পারার কথা। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ বাদ, আর এটাকে 20 দিয়ে ভাগ। 2 লক্ষরে 20 দিয়ে ভাগ করলে আসবে যে অ্যামাউন্টটা, সেটা হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা সম্পত্তির প্রত্যেক বছরের অবচয়। প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ হচ্ছে 10,000।
এখানে মান বসাচ্ছি দেখেন, পণ্য ক্রয়ের সাথে জড়িত যাবতীয় খরচ মূলধন জাতীয় না স্যার, পণ্য ক্রয় আমরা প্রত্যেক বছরে বারবার করি, তো পণ্য ক্রয় নিজেই একটা মুনাফা জাতীয় খরচ, আর পণ্য ক্রয়ের সাথে যে পরিবহন খরচ দেওয়া থাকে আন্তঃপরিবহন, এটা একটা মুনাফা জাতীয় ব্যয়, বা আমরা যে শুল্ক দিয়ে থাকি সেটাও একটা মুনাফা জাতীয় ব্যয়। পণ্য ক্রয়ের সাথে জড়িত খরচগুলো হচ্ছে মুনাফা জাতীয়, আর সম্পত্তি ক্রয়ের সাথে জড়িত খরচগুলো হচ্ছে মূলধন জাতীয়। কারণ সম্পত্তি আপনি বারবার ক্রয় করেন না, পণ্য বারবার ক্রয় করেন, তাই পণ্য হচ্ছে মুনাফা জাতীয়, পণ্যের সাথে যাবতীয় খরচও মুনাফা জাতীয়। আর সম্পত্তি আমরা মাঝে মধ্যে একবার কিনি, সম্পত্তি হচ্ছে মূলধন জাতীয়, আর সম্পত্তির সাথে জড়িত খরচগুলোও মূলধন জাতীয়। আচ্ছা আসেন অঙ্কে ফিরি, বের করছিলাম প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ 10,000, এই লিখলাম 10,000 টাকা হচ্ছে বার্ষিক অবচয়, এর সাথে গুণ করব ব্যবহৃত সময়। অঙ্কে বলছিল পঞ্চম বছরের শেষে অবশিষ্ট বহিমূল্য কত, তাহলে সম্পত্তি ব্যবহার করছি আমরা কত বছর, পঞ্চম বছর, মানে হচ্ছে 5 বছর, তাহলে এটাকে গুণ দিবেন আপনি হচ্ছে 5 দিয়ে, ব্যবহৃত সময় 5 দিয়ে গুণ। মনে রাখবো এই যে 5 যেটা লিখলাম, 5টার নাম কি, ব্যবহৃত সময়, যত সময় আপনি সম্পত্তিটা ব্যবহার করছেন। ভুলেও এখানে এই আয়ুষ্কাল 20 বছর লিখে অঙ্কের মধ্যে ঝামেলা করবেন না, এই 5 হচ্ছে ব্যবহৃত সময়, কারণ 5 বছর ব্যবহার করছি, আর এটা তো ছিল আয়ুষ্কাল, এই আয়ুষ্কালটা না গুণ হবে কি দ্বারা, ব্যবহৃত সময় দ্বারা। আসেন অঙ্ক শেষ, 2,50,000 মাইনাস হচ্ছে 10,000কে 5 দিয়ে গুণ, 10,000কে 5 দিয়ে গুণ করলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হচ্ছে 50,000 টাকা। আর উত্তর তো অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, উত্তর কত, 2 লক্ষ। 2,50,000 থেকে 50,000 বাদ দিয়ে আমরা পেয়ে যাব এখানে সম্পত্তির বহিমূল্যের পরিমাণ কত, 2 লক্ষ টাকা। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। বুঝছেন কিনা কমেন্ট করে জানাবেন, অঙ্ক বুঝে থাকলে কমেন্ট করে জানাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। সূত্রটা আরেকবার রিপিট করে দেই, অঙ্কের মধ্যে বহিমূল্য বের করতে হবে, সূত্র ভালো মতো মনে রাখেন, কারণ পরবর্তী অঙ্কে কিন্তু সূত্র আমরা আর বারবার লিখবো না, আমার সাথে সাথে এখনই মুখস্থ করে নেন। বহিমূল্য বের করার সূত্র, ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আসে কি, বহিমূল্য। আর পুঞ্জীভূত অবচয় বের করার সূত্র কি, সম্পত্তির বার্ষিক অবচয়, সম্পত্তির বার্ষিক অবচয়, এটা গুণ হয় কার সাথে, ব্যবহৃত সময়ের সাথে। সম্পত্তির প্রত্যেক বছরের অবচয়কে ব্যবহৃত সময় দ্বারা গুণ দিলে আসে হচ্ছে পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে চলে আসে হলো সম্পত্তির বহিমূল্য। আশা করি বুঝতে পারার কথা। পরবর্তী অঙ্কে চলে যাই, পরবর্তী অঙ্ক দেখবেন। নেক্সট অঙ্ক আমরা যেটা দেখব, নেক্সট অঙ্কের মধ্যে যেটা দেখব সেটা হচ্ছে এই যে একজন বলতেছিলেন যে আমাদের ক্লাস কবে শুরু হবে, আমাদের পেইড ব্যাচের ক্লাস। এখানে আমাদের এই পেইড ব্যাচের টোটাল ক্লাস শিডিউলটা ঈদের পরে ঠিক 14 তারিখ থেকে আমরা শুরু করতেছি। 14 তারিখ থেকে ঈদের পরে আমাদের শুরু হবে। এই যে এখান থেকে আমাদের যাবতীয় টোটাল রুটিনটা দেওয়া আছে, মোটামুটি 1 সপ্তাহের একটা রুটিন দেওয়া আছে। দেখেন সপ্তাহের শেষে উইকলি এক্সাম দেওয়া আছে। আমরা শুধু আপনাদেরকে পড়াবো বিষয়টা এমন না, প্রত্যেক সপ্তাহে যা পড়ানো হবে তার উপর একটা উইকলি এক্সাম হবে, এমসিকিউ পদ্ধতির এক্সাম। সো শুধুমাত্র আমরা পড়াবো বিষয়টা এমন না, প্রত্যেক সপ্তাহে পরীক্ষা থাকবে। একজন জিজ্ঞাসা করেছেন তারেক স্যার কোর্স ফি কত টাকা, এই কোর্স ফি হওয়া উচিত হচ্ছে, যেহেতু আপনি মিনিমাম 1 বছর পড়বেন, 1 বছরে 12 মাস, প্রত্যেক মাসে যদি আপনি 1,000 করেও দেন তাহলে 12,000 টাকা মিনিমাম হওয়া উচিত। বাট আমাদের টোটাল কোর্স ফিটা হলো 6,990 টাকা। বাট যদি আপনি 8 তারিখের মধ্যে ভর্তি হন, ঈদ হলো 7 তারিখ, 8 তারিখ পর্যন্ত অফার, যদি আপনি 8 তারিখের মধ্যে ভর্তি হন, 8 তারিখের মধ্যে যদি আপনি ভর্তি হন, এই মাসের, এই যে রানিং মাস জুন মাস চলতেছে, জুন মাসের 8 তারিখের মধ্যে ভর্তি হলে কোর্স ফি হচ্ছে 2,990 না 2,900 টাকা হচ্ছে আমাদের ফি। 8 তারিখের মধ্যে ভর্তি হলে ডিসকাউন্ট অফারে ভর্তি। আর ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের পেজের নাম্বার দেওয়া আছে, পেজে জাস্ট মেসেজ করেন অথবা ফোন করেন, খুব দ্রুতই আপনাকে ভর্তি করে নেওয়া হবে পেইড ব্যাচে। এবং ভর্তি হলে সাথে সাথে আপনার জন্য আমাদের লেকচার শিট ম্যাটেরিয়ালগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবো। সো যারা এখনও ভর্তি হতে চাচ্ছেন দ্রুত ভর্তি হয়ে যান, যদি সম্ভব হয় আমরা ঈদের আগেই আপনাদেরকে কুরিয়ারে লেকচার শিট ম্যাটেরিয়ালগুলো পৌঁছে দিতে পারবো। সো 14 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস দিয়ে শুরু হবে।
তারপরে ইংরেজির ক্লাস থাকবে, অ্যাকাউন্টিংয়ের ক্লাস, ম্যানেজমেন্টের ক্লাস, বাংলা ক্লাস, সব সাবজেক্টের ক্লাস থাকবে এবং ক্লাসের টাইমগুলোও দেখবেন দেওয়া আছে। 3টার সময় ম্যাক্সিমাম ক্লাস আর 1টা বা 2টা ক্লাস হচ্ছে 5টা 20-এ দেওয়া আছে এবং এই প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন গ্রুপে দেওয়া থাকবে। ভর্তি হলেই সাথে সাথে আমরা গ্রুপে অ্যাড করে নিব, পেইড ব্যাচের গ্রুপ, এবং গ্রুপে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন আপনাকে আগেই জানিয়ে দেওয়া হবে। সো যারা ভর্তি হয়েছেন তারা এটা ছবি তুলে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা ভর্তি হইতে চান তারাও স্ক্রিনশট দিয়ে রাখেন। 14 তারিখ থেকে মূল ক্লাস শুরু হতে যাচ্ছে। প্রত্যেক সপ্তাহে আমাদের এক্সাম থাকবে এবং প্রতিদিন যে ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের উপরেও আপনাদের ডেইলি এক্সাম দেওয়া থাকবে। আসেন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কে এই রকমের সুযোগ সুবিধা, এত ক্লাস, এত পরীক্ষা অন্য আর কোনো প্ল্যাটফর্মে পাবেন না। আপনি আই এডুকেশনের প্ল্যাটফর্মে পাবেন অসংখ্য ক্লাস, অসংখ্য পরীক্ষা। যতক্ষণ পর্যন্ত আপনার প্রবলেম থাকবে আমরা সমাধান করে যাব। ওকে, আসেন আমরা অঙ্কটা দেখি। অঙ্ক মার্কেটিং করে লাভ নাই। প্রচারণা যদি আমরা ভালো পড়াই এমনি আপনারা বলবেন আমাদের ভালো, এবং এমনি আশা করি আপনারা ভর্তি হবেন। আমাদের এখানে অসংখ্য স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে আমাদের পড়ানো দেখে, আমাদের কথাবার্তা শুনে, এবং আমাদের উপরে যারা আস্থা রাখছে তাদের এই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা অবশ্যই বদ্ধপরিকর। ইনশাল্লাহ যারা আমাদের ব্যাচে ভর্তি হবে এবং যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কথা মেনে চলবে, এই যে ক্লাসে বলতেছি অঙ্ক করতে হবে, খাতায় লিখবে, যারা শুধু ক্লাস দেখে না, ক্লাসে আপনাকেও পার্টিসিপেট করতে হবে। স্যার বোর্ডে লিখবেন, আপনাকেও খাতায় লিখতে হবে। ডেইলি যে এক্সাম নেওয়া হবে এক্সামটা সিরিয়াসলি দেওয়া, উইকলি এক্সাম সিরিয়াসলি দেওয়া, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্টিভ থাকা, তাইলে আপনার পক্ষে চান্স পাওয়া সম্ভব। ক্লাস করার সময় না বুঝলে কমেন্ট করে জানানো, আজে বাজে কমেন্ট করে সময় নষ্ট না করা, সিরিয়াস থাকেন, ইনশাল্লাহ চান্স পাওয়াই সম্ভব। আসেন পরবর্তী প্রশ্ন দেখি আমরা। এখানে বের করতে বলছে কি? এখানে বের করতে বলতে দেখেন ভগ্নাবশেষ মূল্য। সরলরৈখিক পদ্ধতিতে আপনি খালি অবশ্যই পর্যন্ত বের করতে পারেন, ঠিক আছে, বাট এরকমের প্রশ্ন ভগ্নাবশেষ মূল্য যখন বের করতে হবে তখন অঙ্কগুলো আস্তে আস্তে জটিল হতে যাচ্ছে। কিভাবে সমাধান করি একটু বোর্ডে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সরলরৈখিক পদ্ধতিতে 7 বছর আয়ুষ্কাল সম্পন্ন সম্পত্তির আনুমানিক আয়ুষ্কাল 7 বছর। ওই সম্পত্তিটার বার্ষিক অবচয়, প্রত্যেক বছরের অবচয় দেওয়া আছে হচ্ছে 5,000 টাকা, আর সম্পত্তির ক্রয় মূল্য দেওয়া আছে কত? 40,000 টাকা। ক্রয় মূল্য আছে 40,000। আপনাকে বাইর করতে বলছে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য আসবে এইভাবে, সূত্রটা মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা জানি সকলেই, সূত্রটা একবার আমি একটু বোর্ডে লিখতেছি, আপনারা আমার সাথে সাথে লিখে নেন সূত্রটা। এই সূত্র অলরেডি আপনি পারেন। যে সূত্র লিখতেছি সেটা কি? অবচয়যোগ্য মূল্যের সূত্র। অলরেডি আপনারা পারেন, দ্রুত একটু খাতার মধ্যে লিখে নেন। অবচয়যোগ্য মূল্য বের করা সূত্র, অবচয়যোগ্য মূল্য বের করা সূত্র হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আসে কি? অবচয়যোগ্য মূল্য। আর এই অবচয়যোগ্য মূল্য দ্বারাই আমরা অঙ্কটা সমাধান করব। কিভাবে করতেছি একটু মনোযোগ দিয়ে খেয়াল করি সবাই। এখানে ক্রয় মূল্যের পরিমাণ কত সেটা অঙ্কে দেওয়া আছে। ক্রয় মূল্যের পরিমাণটা দেওয়া আছে হচ্ছে 40,000 টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্যের মান দেওয়া নাই। এটা একটা প্রশ্ন, কারণ এইটা অঙ্কের মধ্যে বের করতে হবে। আর অবচয়যোগ্য মূল্য, এটার মান দেওয়া আছে কিনা সেটা আসেন একটু আমরা বোঝার চেষ্টা করি। অবচয়যোগ্য মূল্য দেওয়া নাই, বাট অবচয়যোগ্য মূল্য বের করা যাবে। অবচয়যোগ্য মূল্য বের করা যাবে। কিভাবে করতেছি এই টেকনিকটাই খেয়াল করেন। সম্পত্তির আয়ুষ্কাল দেওয়া আছে কত বছর? 7 বছর। আর সম্পত্তির বার্ষিক অবচয় দেওয়া আছে কত টাকা করে? 5,000 টাকা করে। এই 5,000কে আপনি 7 দিয়ে গুণ দিলেই আপনার চলে আসবে অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্যের পরিমাণটা হবে হচ্ছে 35,000 টাকা। অবচয়যোগ্য মূল্য 35,000 টাকা। অবচয়যোগ্য মূল্য 35,000 টাকা। এই জায়গাতে যদি প্রবলেম হয় একটু মনোযোগ দিয়ে দেখেন অবচয়যোগ্য মূল্যটা কিভাবে আমি বের করছি। একটু মনোযোগ দেন, এই জায়গাটা একটু ভালো মতো বোঝেন, নাহলে আপনি পরে প্যাচ লাগায় ফেলবেন। একটু খেয়াল করেন, আমরা জানি বার্ষিক অবচয় বের করার সূত্র। বার্ষিক অবচয় বের করার সূত্র, এই সূত্র খাতায় লেখার দরকার নাই, দেখেন আপনি ভালো মতো বোঝেন কিনা। আমরা জানি যে অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক আয়ুষ্কাল দ্বারা ভাগ করলে কিসের পরিমাণ পাওয়া যায়? বার্ষিক অবচয়। অবচয়যোগ্য মূল্যকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে বার্ষিক অবচয়। দেখেন অঙ্কে বার্ষিক অবচয় বলছে কত টাকা?
5,000 টাকা। এই যে বার্ষিক অবচয়ের মান দেওয়া 5,000 সমান অবচয়যোগ্য মূল্যের মান তো আপনি জানেন না, এইটা ডিভাইডেড বাই আয়ুষ্কাল দেওয়া ছিল কত বছর, আয়ুষ্কাল দেওয়া ছিল 7 বছর। দেখেন জাস্ট এই সূত্রে এই ফরম্যাটে ফেললেই আপনি অবচয়যোগ্য মূল্যের পরিমাণটা পেয়ে যাবেন। অবচয়যোগ্য মূল্যের পরিমাণ কিভাবে আসতেছে খেয়াল করেন, কত টাকা অবচয়যোগ্য মূল্য, কত টাকাকে 7 দিয়ে ভাগ করলে 5,000 টাকা হয়, জাস্ট আড়াআড়ি গুণ করলে অ্যামাউন্ট চলে আসবে। 5,000কে কত দিয়ে গুণ, 7 দিয়ে, 5,000কে 7 দিয়ে গুণ করেন, এই 5,000 আর এই 7 আপনি গুণ করবেন, তাইলে হচ্ছে কত, 5 সাথে 35,000 টাকা অবচয়যোগ্য মূল্য। আশা করি বুঝতে পারার কথা। তাহলে অবচয়যোগ্য মূল্য যদি 35,000 হয়, ক্রয় মূল্য যদি 40,000 হয়, তাহলে ভগ্নাবশেষ মূল্য কত? তাহলে ভগ্নাবশেষ মূল্য যে পাশেই উত্তর লেখা আছে, ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করলে আপনি পাবেন 40 থেকে 35 বাদ দিলে কত আসে, 5,000 টাকা। একজন সুন্দর মতো অঙ্কটা কমেন্ট বক্সেই লিখে আপনি দিছেন, তার নামটা অবশ্যই ক্লাসের মধ্যে মেনশন করা উচিত। কি নাম, কি নাম আপনার, কি নাম? নাম হচ্ছে আরিফা জান্নাতুল। আরিফা জান্নাতুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পুরো অঙ্কটা আপনি কমেন্টে টাইপ করছেন, লিখছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এই রকমের আরও যারা যারা কমেন্ট করবেন তাদের নামও ক্লাসের মধ্যে বলা হবে। আর মনে রাখেন, ক্লাস চলাকালীন সময়ে যে সকল স্টুডেন্টদের নাম টিচাররা ক্লাসে বলে, টিচাররা ক্লাসে যে স্টুডেন্টদের নাম মেনশন করে, যে টিচাররা যাদের নাম বলে, টিচারদের মুখের কথা তো একটা দাম আছে নাকি স্যার? টিচারদের মুখের কথা তো একটা দাম আছে, টিচারদের আশীর্বাদ তো প্রয়োজন আছে। সো যাদের নাম আমরা ক্লাসে নিচ্ছি তারা মনে রাখেন, ভর্তি পরীক্ষাতে আর কিছু না হোক আপনার বন্ধু বান্ধবীর তুলনায় মিনিমাম 2, 4, 5 নাম্বার তো বেশিই পাবেন। কারণ মন থেকে যাদের জন্য দোয়া আসে তারা তো পরীক্ষাতে এমনি 2, 4, 5 নাম্বার বেশি পাবেন। আর পীর ফকির কারো গায়ে লেখা থাকে না স্যার। স্যার কোন কথায় কোন সময় আপনার কপাল খুলে যাবে এ তো আপনি স্বপ্নেও ভাবতে পারেন না। অথবা এমনও হতে পারে ক্লাসের মধ্যে আপনার নাম বলে দিলাম, মন থেকে একটু দোয়া করে দিলাম, এমনি চান্স পেয়ে যেতে পারেন। শুধু লেখাপড়া করেই কি আপনি চান্স পাবেন? আপনার কপালে থাকা লাগবে না, ভাগ্য থাকা লাগবে না। আর এই পড়ালেখা পাশাপাশি দোয়া যেমন দরকার আছে, দাওয়ারও দরকার আছে। আর এই দাওয়া হচ্ছে যারা ক্লাসের মধ্যে কমেন্টগুলো করেন, যারা ক্লাসে অ্যাটেন্টিভ থাকেন, তাদের জন্য মন থেকে এমনি দোয়া চলে আসে। সো একটু বেশি বেশি করে কমেন্ট করে জানান দিবেন যে আপনি লেখাপড়া করতেছেন। আপনি টিচারকে বাধ্য করবেন আপনার নাম ক্লাসে নেওয়ার জন্য। আমার একটা বদ অভ্যাস, আমি খুব বেশি পরিমাণে স্টুডেন্টদের নাম ক্লাসে বলি না, পড়ার মধ্যেই থাকি, কন্টিনিউ মোবাইল একটা হাতে রেখে রেখে কে কি কমেন্ট করলো এটা পড়ার অভ্যাস আমার খুব কম। আমাদের সামনে স্ক্রিন থাকে, আমরা দেখতে পাই কে কি কমেন্ট করতেছেন। আমি খুব বেশি পরিমাণে স্টুডেন্টের নাম মেনশন করি না। আমি যাদের নাম মেনশন করি যার কমেন্টটা চোখে পড়ে, এবং কমেন্টটা তখনই চোখে পড়বে যেটা আপনি পড়ালেখা সংক্রান্ত বিষয়ের টপিক মানে কমেন্ট করবেন। সো যারা কমেন্ট করেন লেখাপড়া সংক্রান্ত বিষয়ে কমেন্ট করলে মন থেকে দোয়া এমনি চলে আসবে। আর এই দোয়ার বরকতেও আপনি হয়তোবা চান্স পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আসেন পরবর্তী অঙ্ক দেখবো আমরা। নেক্সট অঙ্ক আমি কি খুব বেশি সময় নিয়ে পড়ায় ফেলতেছি? আপনারা কি বোরিং ফিল করতেছেন কিনা জানাবেন। আসেন পরবর্তী অঙ্কে চলে যাই, খুব বেশিক্ষণ আর লাগবে না ক্লাস, আমরা অলরেডি শেষের দিকে চলে আসছি। 8 নাম্বার কোশ্চেন, খুব বেশি অঙ্ক নাই আমাদের, 8 নাম্বার কোশ্চেন। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই রকমের প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেশি। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখেন। এইখানে বলছে লাভ বা ক্ষতির পরিমাণ কত, লাভ ক্ষতি বাইর করতে বলছে। স্যার এই রকমের অঙ্কই পরীক্ষা আসার পসিবিলিটি খুব বেশি। লাভ ক্ষতির অঙ্ক মনে রাখবেন, অঙ্কে যদি লাভ ক্ষতি বের করার অঙ্কে সর্বপ্রথম যেটা বের করতে হয়, লাভ ক্ষতির অঙ্কে সবার প্রথমে যেই মানটা বের করতে হয় সেটার নাম সম্পত্তির বহিমূল্য। একদম মাথার মধ্যে ঢুকায় নেন, লাভ ক্ষতি বের করতে বললে কিসের কথা মনে আসতে হবে? লাভ ক্ষতি বললে কি বের করতে হবে? বহিমূল্য। আর বহিমূল্যের সূত্র কি? বহিমূল্যের সূত্র পড়াইছিলাম, মনে থাকার কথা। বহিমূল্যের সূত্র আমার সাথে সাথে বলেন, বহিমূল্য বের করার সূত্র কি? দ্রুত, বহিমূল্য বের করার সূত্র ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে কাকে বাদ দিতে হয়? পুঞ্জীভূত অবচয়। এই সূত্রটা মাথার মধ্যে গেঁথে রাখেন। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে কি আসবে? বহিমূল্য। আসেন আমরা মান বসাই। এখানে ক্রয় মূল্যের পরিমাণ অঙ্কে বলা আছে, ক্রয় মূল্যের পরিমাণ হচ্ছে 50,000।
ক্রয় মূল্য 50,000 মাইনাস পুঞ্জীভূত অবচয় অঙ্কে দেওয়া আছে। পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ অঙ্কে দেওয়া আছে কত? 20,000 টাকা বলছে পুঞ্জীভূত অবচয়। মান বসাই, পুঞ্জীভূত অবচয় 20,000 টাকা, তাহলে পেয়ে গেলাম কিসের পরিমাণ? বহিমূল্যের পরিমাণ। অঙ্ক শেষ হয় নাই, অঙ্ক শেষ হয় নাই, দৌড় দিয়ে চলে যায়, অঙ্কটা শেষ করে যান। কিসের মান পাইছেন? বহিমূল্যের মান। বহিমূল্যের মান একটু মনে রাখবেন, বহিমূল্যের অন্যান্য নাম, বহিমূল্যের অন্য নাম অঙ্কে যেটা আরও দেওয়া থাকতে পারে সেটা হচ্ছে অবলিখিত মূল্য। বহিমূল্যের অন্য নাম অবলিখিত মূল্য। বহিমূল্যের অন্য নাম বলা যেতে পারে হচ্ছে পুস্তক মূল্য। বহিমূল্যের অন্য নাম বলা যেতে পারে পুস্তক মূল্য। বহিমূল্যের অন্য নাম বলা যেতে পারে হচ্ছে অবশিষ্ট মূল্য। অবশিষ্ট মূল্য যে কোনো নাম পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকতে পারে। এই নামগুলো অবশ্যই একটু মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন। দেখেন বোর্ডে লেখা বুঝতে পারতেছেন কিনা? বহিমূল্যের অন্য নাম হচ্ছে অবলিখিত মূল্য, পুস্তক মূল্য, অবশিষ্ট মূল্য। আচ্ছা আসেন অঙ্ক শেষ করি। কিসের মান পাইছেন আপনি? বহিমূল্যের পরিমাণ। জাস্ট বুঝেন, বহিমূল্য যে 30,000 টাকা বের করছেন, বহিমূল্যের সাথে যেহেতু অঙ্কটা লাভ ক্ষতির, বহিমূল্যের সাথে তুলনা করা হবে, কম্পেয়ার করা হবে। বহিমূল্যের সাথে তুলনা করা হবে সম্পত্তির বিক্রয় মূল্যের। দেখেন অঙ্কের মধ্যে বিক্রয় মূল্য বলা আছে, অঙ্কের মধ্যে বিক্রয় মূল্যের পরিমাণ বলা আছে কত টাকা? 14,000 টাকা। বহিমূল্যের পাশাপাশি বিক্রয় মূল্যের পরিমাণ অঙ্কে দেওয়া আছে 14,000 টাকা। বহিমূল্যের সাথে আপনি বিক্রয় মূল্যকে তুলনা করবেন, তুলনা করবেন, একটার সাথে একটাকে তুলনা করবেন, দেখবেন কোনটা বড় কোনটা ছোট। বহিমূল্য আর বিক্রয় মূল্যের তুলনায়, বহিমূল্য বিক্রয় মূল্যের মধ্যে তুলনায় যদি বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হয়, একটু মনে রাখেন, যদি বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে হবে হচ্ছে লাভ বা মুনাফা। আর যদি বহিমূল্যের পরিমাণটা বেশি হয়, যদি বহিমূল্যের পরিমাণ বেশি হয় তাহলে হবে হচ্ছে স্যার ক্ষতি। এই টেকনিকটা ভালো মতো মনে রাখেন, টেকনিকটা জাস্ট সূত্র। যদি বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে কি হবে? লাভ। বিক্রয় মূল্যের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে লাভ। আর বহিমূল্যের পরিমাণ বেশি হলে কি হবে স্যার? ক্ষতি। বহিমূল্যের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে ক্ষতি। ম্যাক্সিমাম 99% প্রশ্নে ক্ষতিই হয়, কারণ সম্পত্তি বিক্রি করলে তো ক্ষতিই হবে। যেমন আপনি একটা মোবাইল ফোন আপনি একাধিক বছর ব্যবহার করতে পারেন, একটা মোবাইল ফোন যখন আপনি বিক্রি করেন, সেকেন্ড হ্যান্ড জিনিসের দাম কি হবে? কমই হবে। আর কম হলে সেটা কি হবে? ক্ষতি হওয়ার কথা। আসলে আমরা অঙ্কটা শেষ করি। এখানে বের করব আমরা ক্ষতির পরিমাণ। যেহেতু আমাদের বহিমূল্য 30 আর বিক্রয় মূল্য কত? 14,000। বেশি কোনটা? বহিমূল্য বেশি। বহিমূল্য বেশি হলে কি হবে? ক্ষতি। ক্ষতির পরিমাণ হচ্ছে এইভাবে বের করব, 30,000 টাকা থেকে বাদ দিব বিক্রয় মূল্যের পরিমাণ ছিল কত? 14,000। 30,000 টাকা থেকে 14,000 টাকা বাদ দিলে আপনার অঙ্কের অ্যান্সার হবে হচ্ছে 16,000 টাকা ক্ষতি। এই যে অঙ্কের অ্যান্সার হচ্ছে 16,000 টাকা ক্ষতি। 16,000 টাকা ক্ষতি। ক্ষতি হবে হচ্ছে 16,000 টাকা। দেখেন বুঝছেন কিনা? লাভ ক্ষতির অঙ্ক বের করতে হবে কিসের পরিমাণ? বহিমূল্যের পরিমাণ। বহিমূল্য বের করার পর বহিমূল্যের সাথে বিক্রয় মূল্যের তুলনা। যদি বিক্রয় মূল্য বেশি হয় হবে লাভ, যদি বহিমূল্য বেশি হয় তাহলে হবে হচ্ছে ক্ষতি। তাহলে আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে কত টাকা? ক্ষতির পরিমাণ হচ্ছে 16,000 টাকা। এটা হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। আসেন পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, এইটাও একটা লাভ ক্ষতি বের করার অঙ্ক, এইটাও একটা লাভ ক্ষতি বের করার অঙ্ক। বাট এই অঙ্কের মধ্যে অনেকগুলো ইনফরমেশন দেওয়া আছে, এর একটু জটিলতর স্টেপ হতে যাচ্ছে। লাভ ক্ষতির এটা একটা আপডেট ভার্সনের অঙ্ক, একটু ঝামেলাপূর্ণ আছে আগেরটার মতোই, বাট আগেরটার চাইতে একটু বেশি আপনাকে ভুগতে হবে এখানে। আমার সাথে সাথে পড়েন, আশা করি কঠিন কিছু হবে না, আশা করি কঠিন কিছু হবে না। দেখেন প্রথম কথা, অবচয়ের অঙ্কের নিয়মই হচ্ছে সবার আগে দেখতে হবে কি বের করতে বলছে। দেখেন আমি অঙ্ক শুরু থেকে পড়ি না, শুরু থেকে পড়ে আপনি প্যাচ খেয়ে যাবেন, অনেক কিছু মাথায় নিতে হবে। আপনি শুরুতে দেখবেন বের করতে হবে কোনটা, তাহলে ওই অনুযায়ী আপনি প্রশ্ন সমাধান করতে পারবেন। অঙ্কের মধ্যে কিসের পরিমাণ বের করতে বলছে? লাভ ক্ষতি। মনে থাকার কথা, লাভ ক্ষতির অঙ্কের মধ্যে সর্বপ্রথম কিসের মান বের করতে হয়? বহিমূল্যের মান বের করতে হয়। তাহলে আমরা এখানে ফার্স্ট অফ অল যেটার মান বের করব সেটা হচ্ছে সম্পত্তির বহিমূল্য। সম্পত্তির বহিমূল্য বের করব, তাহলে লাভ ক্ষতি অটোমেটিক চলে আসবে। যেহেতু অঙ্কে লাভ ক্ষতি বের করতে বলছে, তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে
পুঞ্জীভূত অবচয়কে বাদ দিয়ে, ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয়কে বাদ দিয়ে কিসের পরিমাণ বের করা লাগবে? বহিমূল্য। সূত্রটা লিখলাম জাস্ট আপনাদের বোঝার জন্য। আসেন এখানে মানগুলো বসাই, অঙ্ক পড়বো এবং সাথে সাথে মান বসাবেন। বুঝতেছেন কিনা একটু লিখে জানায়েন। দেখেন, আফতাব অটোমোবাইল কোম্পানি, জুন 30, 2010, যেহেতু তারিখ দেওয়া আছে মনে হয় অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ হতে যাচ্ছে, ধীরে ধীরে বোঝেন আমার সাথে সাথে। জুন 30, 2010, তার মানে 2010 সালের কোন মাসের কথা? জুন মাস। জুন মাস মানে তো মাসে বছরের অর্ধেক। তার মানে 2010 সালে আপনি কয় মাস ব্যবহার করছেন? 2010 সালে আপনার 6 মাস ব্যবহার করছেন, অর্ধেক বছর। একটা পুরাতন উৎপাদনকারী মেশিন বিক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করছে। ভালো। জানুয়ারির 1, 2006 এই তারিখে মেশিনটি 40,000 টাকা মূল্যে ক্রয় করা হয়েছিল। তাহলে প্রথমে ইনফরমেশন আপনি পেলেন, সম্পত্তির ক্রয় মূল্য কত? 40,000। আসেন এখানে মান বসায় ফেলি। ক্রয় মূল্যের পরিমাণ কত পেয়ে গেলাম আমরা? 40,000 টাকা। এইবার ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে কাকে? পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে বাদ দিতে হবে পুঞ্জীভূত অবচয়। বাট পুঞ্জীভূত অবচয় বের করাটাই এই অঙ্কের মধ্যে একটা প্যাচ। এই অঙ্কের প্যাচটা হচ্ছে পুঞ্জীভূত অবচয়। দেখেন, আশা করি আমরা বুঝাইতে পারবো আপনাদেরকে যদি একটু মনোযোগ দেন। মনে থাকার কথা আপনাদের, পুঞ্জীভূত অবচয় বের করার সূত্রটা একটু মনে করি। পুঞ্জীভূত অবচয়টা বের করার সূত্র হচ্ছে এই, বার্ষিক অবচয় ইনটু হচ্ছে ব্যবহৃত সময়। আপনার বার্ষিক অবচয়কে ব্যবহৃত সময় দ্বারা গুণ করলে কিসের পরিমাণ আসে? পুঞ্জীভূত অবচয়। আসেন এই মানগুলো আমরা আস্তে আস্তে বের করি। বার্ষিক অবচয়ের সাথে গুণ করতে হবে কাকে? ব্যবহৃত সময়কে। অঙ্কে ক্রয় মূল্য বলা ছিল 40,000 এবং কোনো ভগ্নাবশেষ মূল্য নেই। ভগ্নাবশেষ মূল্য না থাকলে তো আর বাদ দেওয়ার কিছু নাই। তাহলে ক্রয় মূল্য যেটা সেটাই অবচয়যোগ্য মূল্য এবং 10 বছর জীবনকালের ভিত্তিতে মেশিনটির উপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছে। একটু কমেন্ট করে উত্তর লিখে জানানোর চেষ্টা করবেন। উত্তর অলরেডি দেখতে পাচ্ছি আপনারা খাতার মধ্যে করেন অঙ্কটা। খাতার মধ্যে করলে আপনি বুঝবেন অঙ্কটা সমাধান কিভাবে হয়। আয়ুষ্কাল দিছে কয় বছর? 10 বছর। খেয়াল করেন, ক্রয় মূল্য ছিল কত? 40,000, আয়ুষ্কাল হচ্ছে 10। আমরা যদি ক্রয় মূল্য 40,000-কে আয়ুষ্কালের 10 বছর দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব আমাদের প্রত্যেক বছরের অবচয়ের পরিমাণ হচ্ছে 4,000 টাকা। আমাদের সম্পত্তির বার্ষিক অবচয়ের পরিমাণ হবে 4,000। 40,000-কে 10 দ্বারা ভাগ, 4,000 টাকা হচ্ছে অবচয়। তাইলে এই যে বার্ষিক অবচয়ের পরিমাণটা হচ্ছে 4,000 ইন্টু ব্যবহৃত সময়। কত বছর আমরা ব্যবহার করছি? দেখেন, সম্পত্তিটা আমরা ক্রয় করছিলাম জানুয়ারি 1, 2006। জানুয়ারি 1, 2006, তার মানে 2006 সাল আমরা পুরোপুরি ব্যবহার করছি। 2006 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। 2006-এর পরে 2007 আপনি ব্যবহার করছেন, তারপরে 2008 ব্যবহার করছেন, 2009 ব্যবহার করছেন, কিন্তু 2010 সালের জুন মাসের 30 তারিখে তো আপনি বিক্রি করে দিচ্ছেন। তাহলে 2010 সালে আমরা ব্যবহার করছি সম্পত্তিটা কত সময়? 2010 সালে ব্যবহার করছি আমরা হচ্ছে 6 মাস। আরেকবার আমার সাথে সাথে খেয়াল করেন, কিনছি আমরা জানুয়ারি 1, 2006। তাহলে 2006, 2007, 8, 9 এ হলো 4 বছর, আর 2010-এ গিয়ে হইলো 6 মাস, মানে হলো অর্ধেক। তার মানে সম্পত্তি আপনি মোট ব্যবহার করছেন 4 বছর আর হইলো অর্ধেক, তার মানে হইলো 4.5 বছর, 4.5 বছর। এটা হচ্ছে ব্যবহৃত সময়। এই সময়ের ক্যালকুলেশনটা বুঝছেন কিনা একটু আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। কমেন্ট করে লিখে জানান এই 4.5 বছর হিসাবটা আপনি বুঝছেন কিনা। 2006 সাল, 7 সাল, 8, 9, 4 বছর, আর 2006-এর হচ্ছে 6 মাস, মানে অর্ধেক। অর্ধেক মানে 0.5। তাহলে সম্পত্তি মোট ব্যবহার করছি কত বছর আমরা? 4.5 ইয়ার্স, 4.5 বছর। অঙ্ক প্রায় শেষ। এই যে বার্ষিক অবচয় 4,000, এর সাথে আপনি গুণ দিবেন সম্পত্তি ব্যবহৃত সময়কাল 4.5 বছর। তাহলে একটু আমাকে কমেন্ট করে লিখে জানান যে এই 4,000-কে 4.5 দিয়ে ভাগ করলে পুঞ্জীভূত অবচয় কত টাকা আসে? 4,000 টাকা বার্ষিক অবচয়, 4.5 বছর ব্যবহার করছেন।
জাস্ট এটা গুণ করে জানান কত টাকা হয়, গুণ করে জানান কত টাকা হয়। আমরা বিয়োগ করব, ক্রয় মূল্য ছিল 40,000 মাইনাস মাইনাস পুঞ্জীভূত অবচয় কত, একটু গুণ করে আমাকে কমেন্ট করে জানান। 4,000-কে 4.5 দিয়ে গুণ, 4,000-কে 4.5 দিয়ে গুণ করেন, 4,000-কে 4.5 দিয়ে গুণ, 4,000-কে 4 দিয়ে গুণ করলে 4×4 16,000, আর 0.5 মানে হচ্ছে অর্ধেক, 4,000-এর অর্ধেক হচ্ছে 2,000, 16,000 আর 2,000 মানে মোট হবে কত, 18,000। তাহলে পুঞ্জীভূত অবচয়ের পরিমাণ হবে হচ্ছে 18,000 টাকা। 40,000 টাকা ক্রয় মূল্য, পুঞ্জীভূত অবচয় 18,000 টাকা। বিয়োগ করি, 40,000 থেকে যদি আমরা 18,000 টাকা বাদ দেই, 40,000 থেকে 18,000 বাদ দিলে আমাদের বহিমূল্যের পরিমাণ হবে হচ্ছে 22,000 টাকা। বহিমূল্যের পরিমাণ হচ্ছে 22,000। আর আমরা জানি বহিমূল্যের সাথে কাকে তুলনা করতে হয়, বহিমূল্যের সাথে তুলনা করতে হয় কাকে, বিক্রয় মূল্যকে। বহিমূল্যের সাথে তুলনা করবেন বিক্রয় মূল্যের। বহিমূল্য আপনি বের করছেন 22,000, এখান থেকে বাদ দিবেন বিক্রয় মূল্য কত, 13,000। বহিমূল্য 22,000, বিক্রয় মূল্য 13,000। বহিমূল্য 22, বিক্রয় মূল্য 13। বড় অ্যামাউন্ট কোনটা, বহিমূল্য। আর বহিমূল্যের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে ক্ষতি, বহিমূল্যের পরিমাণ বেশি হলে হবে হচ্ছে ক্ষতি। আসেন অঙ্কটা সমাধান করে ফেললাম আমরা। 22,000 টাকা থেকে বিয়োগ করব বিক্রয় মূল্যের হচ্ছে 13,000, করলেই আপনি পেয়ে যাবেন অঙ্কের অ্যান্সার 9,000 টাকা। আর এই 9,000 টাকা হচ্ছে ক্ষতির পরিমাণ। উত্তর 9,000 টাকা ক্ষতি, 9,000 টাকা ক্ষতি। একটু বড় অঙ্ক, আপনি যদি প্যাটার্নটা মনে রাখতে পারেন অঙ্কের সমাধানে যাওয়াটা মোটেই কঠিন কিছু না। আরেকবার বলছি যদি খাতায় করা হয়ে থাকে প্রথম থেকে একটু মিলায় নেন। ক্রয় মূল্য থেকে বাদ দিবেন পুঞ্জীভূত অবচয়, তাহলে আসবে বহিমূল্যের পরিমাণ। ক্রয় মূল্য দেওয়া আছে, অঙ্কে পুঞ্জীভূত অবচয় দেওয়া ছিল না। পুঞ্জীভূত অবচয় আমরা জানি বার্ষিক অবচয়ের সাথে ব্যবহৃত বছর গুণ দিয়ে, তাহলে পেয়ে যাবেন পুঞ্জীভূত অবচয়। ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিয়ে বহিমূল্যের পরিমাণ হচ্ছে 22,000 টাকা। আর যেহেতু বিক্রয় মূল্যটা কম, বহিমূল্যের অ্যামাউন্টটা বেশি বা বড়, তাহলে আপনার বিয়োগ করলে পেয়ে যাবেন ক্ষতির পরিমাণ। উত্তর হচ্ছে 9,000 টাকা। একটু আমাকে কমেন্ট বক্সে লিখে জানান বুঝতে পারছি কিনা। অঙ্কটা একটু ঝামেলাপূর্ণ, বড়, বুঝতে পারছি কিনা কমেন্ট বক্সে জানান। আর অঙ্ক করাবো না, এখানেই আমরা মোটামুটি শেষ করব। আর অঙ্ক করাবো না, আমাদের ক্লাস মোটামুটি শেষ। এই যে আরও কিছু অঙ্ক আমাদের বোর্ডে আপনারা দেখবেন, এগুলো আপনাদের জন্য ঈদ উপহার হিসেবে থাকবে। অঙ্কগুলো করাচ্ছি না, একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। প্রশ্নগুলো আপনারা ঈদের যেই বন্ধ, এই বন্ধের মধ্যে যখনই আপনার মন খারাপ হবে তখনই আপনি এই অঙ্কগুলো খাতার মধ্যে করা শুরু করবেন। এই ঈদের বন্ধের মধ্যে অনেকে জিজ্ঞাসা করতে পারে যে গত বছর তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছিলা, বিভিন্ন ইউনিভার্সিটি দেখলাম দৌড়াদৌড়ি করে পরীক্ষা দিছো, কোথায় চান্স পাইছো, কোথায় ভর্তি হয়েছো। অনেকে আছেন ওয়েটিংয়ে আছেন, তাদের যন্ত্রণা আরও বেশি, একদম হচ্ছে লটকে আছেন। একটা ইউনিভার্সিটি সিট ফাঁকা হইলে আপনি চান্স পেয়ে যাবেন। যারা গুচ্ছে ওয়েটিংয়ে আছেন তাদের জন্য যন্ত্রণা আরও বেশি। আপনি অনেকগুলো ইউনিভার্সিটিতে লটকে আছেন, 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 6-7টাতে আপনার চান্স, কোনটায় ভর্তি হবেন কনফিউশনে আছেন, কোন সাবজেক্টে ভর্তি হবেন তা নিয়ে কনফিউশন আরও বেশি। যদি এমন হয় যে কোথাও চান্স পান নাই, তাহলে আপনি ঝামেলায় কম আছেন। আপনি যদি ওয়েটিংয়ে থাকেন তাহলে যন্ত্রণাটা আরও বেশি, পরিচয়টা দিতে গিয়েও দিতে পারতেছেন না। সো কোথায় আপনি ভর্তি পরীক্ষা দিছেন, কেন চান্স পেলেন না, এই বিষয়গুলো বিচার বিশ্লেষণ করা বাদ দিয়ে এরকমের অঙ্কগুলো সমাধান করতে থাকেন। ইনশাল্লাহ আগামী বছর আগামী ঈদে আপনার নামের সাথে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় যুক্ত করে সবার সাথে পরিচয়টা শেয়ার করবেন। প্রয়োজন বোধে আগামী বছরে যখন ঈদে পাঞ্জাবি কিনবেন, পাঞ্জাবির উপরে কলম দিয়ে লিখবেন, মার্কার দিয়ে লিখবেন যে আমি অমুক বিশ্ববিদ্যালয়ে পড়ি, এই সাবজেক্টে পড়ি। মাথার মধ্যে কলম দিয়ে লিখে রাখবেন বিশ্ববিদ্যালয়ের নাম। কেউ যদি রাস্তাঘাটে জিজ্ঞাসা করে তোমার নাম কি, ইউনিভার্সিটির নাম দেখাই দিবেন। কারণ আপনার পরিচয়টা কি, আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন, কোন সাবজেক্টে অনার্স পড়েন, এই বিষয়টা লাইফে খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখেন এবং আমার কথাগুলো শোনার পাশাপাশি আমি স্ক্রিনে কিছু কোশ্চেন দেখিয়ে যাব, একটু আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে 10 নম্বর অঙ্কটা, 10 নম্বর অঙ্ক, এখানে হচ্ছে পুঞ্জীভূত অবচয় কত বের করতে বলছে। অলরেডি পুঞ্জীভূত অবচয় আপনারা পারেন কিভাবে করতে হয়।
তারপরে খেয়াল করে দেখেন এই যে 11 নাম্বার যে অঙ্ক, এখানে যে ক্রয় মূল্যের পরিমাণ কত এটা বের করতে বলা আছে। একটু স্ক্রিনশট নিয়ে রাখেন, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক নিজেরা করবেন অবশ্যই। 11 নাম্বার অঙ্কে ক্রয় মূল্যের পরিমাণ কত এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। খেয়াল করে দেখেন গত বছর ইন্টারমিডিয়েট পাস করার পর আপনার রেজাল্ট কত সেটা জিজ্ঞাসা করছে মানুষ 2-3 মাস, এখন আর কেউ রেজাল্ট জিজ্ঞাসা করে না। খেয়াল করেন তো আপনার এসএসসির মেট্রিকের রেজাল্ট কেউ জিজ্ঞাসা করে আপনাকে না? মেট্রিকের রেজাল্ট এখন আর কেউ জিজ্ঞাসাই করে না। মানুষ অতীত ভুলে যায়, মানুষ বর্তমানে থাকতে পছন্দ করে, মানুষ ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করে। আপনার বর্তমানে কোনো পরিচয় নাই, আপনি এখনও কোনো ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই, আর আপনার ভবিষ্যৎটা সুন্দর হোক আমরা এটা সবাই মনে প্রাণে কামনা করি। আর এজন্যই আমাদের এই আই এডুকেশনের আপনাদের জন্য এই আমাদের কন্টিনিউ ক্লাসগুলো চলতেছে। ক্লাসে আমরা যা বলতেছি আশা করি আপনাদের একটু হলেও উপকারে লাগবে। সো যারা এখনও ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন নাই দ্রুত সিদ্ধান্ত নিয়ে নেন। এবং এখানে আরও কিছু ফ্রি ক্লাসের রুটিন দেওয়া আছে, এই যে রুটিন দেওয়া আছে এই জায়গাটা একটু সুন্দর মতো স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা ঈদের পর 12 তারিখ থেকে আমাদের আরও কিছু ফ্রি ক্লাস শুরু করব এবং 12 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আরও কিছু ফ্রি ক্লাস চলবে। এখানে অ্যাকাউন্টিংয়ের ক্লাস থাকবে, ম্যানেজমেন্টের ক্লাস থাকবে, এখানে প্রতিদিনই ক্লাস দেওয়া আছে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 15, 16, 17, 18, 19, 20 পর্যন্ত একদম কন্টিনিউ 12 তারিখ থেকে কন্টিনিউ আমাদের ক্লাসগুলো দেওয়া আছে। এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে 8টা 10-এ, প্রত্যেকটা ক্লাস রাত 8টা 10-এ হবে। এবং প্রত্যেকটা ক্লাস আমাদের আই এডুকেশনের পেজ থেকে আমরা ফ্রি লাইভ টেলিকাস্ট করব। সো যারা এখনও চিন্তাভাবনার মধ্যে আছেন বা অন্যান্য প্ল্যাটফর্মে ভর্তি হয়ে গেছেন অলরেডি, তাদের জন্য এক বালতি সমবেদনা থাকবে। আপনাদের অন্যান্য প্ল্যাটফর্মের পেইড ব্যাচে যা পড়ানো হয় তার চাইতে আশা করি আমাদের ফ্রি ক্লাসে আমরা কম কিছু পড়াই না। সো আমরা কম পড়াই না বেশি পড়াই সেটা আপনারাই জাজমেন্ট করতে পারবেন। যদি আমরা ভালো পড়ায় থাকি তাহলে আপনারা ভর্তি হবেন, যদি আপনারা আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আমাদের কাছে ভর্তি হবেন। সো ফ্রি ক্লাসের রুটিনটা একটু আপনারা রেখে দিবেন এবং টাইমলি ক্লাসগুলোতে হাজির হয়ে যাবেন। ওকে, আমরা আসেন পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে কোনো আকর্ষণ আমাদের জন্য আছে কিনা সেটা একটু দেখবো। ফ্রি ক্লাসের রুটিনটা যেহেতু আমরা দেখে ফেলছি, তারপরে আরও কিছু প্রশ্ন। হ্যাঁ, এই যে আপনাদের হোমওয়ার্কের জন্য এটা আমার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12। এখানে অবচয় ব্যয়ের পরিমাণ কত এটা বের করতে বলা আছে। এবং আমার দেখা সরলরৈখিক পদ্ধতি থেকে সবচাইতে জটিল বা কঠিন অঙ্ক হচ্ছে এই 12 নাম্বারটা। এই অঙ্কটা একটু জটিল এবং এটা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে একবার আসছিল। এই রকমের অঙ্ক সবচাইতে বেশি জটিল। যদি আপনি এই 12 নাম্বার অঙ্ক নিজে সলভ করতে পারেন তাইলে ধরে রাখেন আপনি অবচয়ের সরলরৈখিক পদ্ধতিতে একদম মাস্টার লেভেলের হয়ে গেছেন। সো এই 12 নাম্বার অঙ্কটা নিজে সমাধান করার চেষ্টা করবেন। যদি পারেন তাহলে নিজেকে ধরে নেবেন যে না আপনার প্রস্তুতি একদম ভালো মতো সম্পন্ন হয়েছে। জাস্ট কোশ্চেনটা একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এটাই আমাদের শেষ প্রশ্ন ছিল, এটা আপনাদের শেষ হোমওয়ার্ক। আপনাদের সবাই জন্য থাকলো আমাদের আই এডুকেশনের পক্ষ থেকে ঈদ মোবারক। এই যে গরুর ছবি দেওয়া আছে, আমরা একটু পরে হচ্ছে গরু কিনতে যাব। আর যারা অলরেডি গরু কিনে ফেলছেন, ছেলেরা যাদের অবস্থানটা হচ্ছে মোটামুটি এই রকম, কোরবানির ঈদ আসলে ছেলেদের পরিচয় হয়ে যায় হচ্ছে রাখাল, আর মহিলাদের পরিচয় হয়ে যায় হচ্ছে রান্নাঘরের বুয়া টাইপের, তাই তো? এই থালা বাসন মাজতে একটু কষ্ট হয়ে যায় আপনাদের। তো ঈদের সময়ে যেহেতু আপনি এখনো কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পান নাই, যেহেতু আপনার কোনো কাজকর্ম নাই, তো আপনার বাপ মা আপনাকে এই রকমের রাখালের কাজে নিয়োগ করবে, এটাই খুব স্বাভাবিক। সো নিজের রাখাল পরিচয়টা বাদ দিয়ে সামনের বছর যদি একটু মান সম্মান কামাইতে চান তাহলে একটু দয়া করে পড়ার টেবিলে বসেন, যাতে সামনের বছর বলতে পারেন হ্যাঁ আমি রাখাল, তবে ইউনিভার্সিটি পড়ুয়া রাখাল। এখন আমার পরিচয় নাই, আমি কোথায় পড়ি আমি নিজেই জানি না, বাট সামনের বছর বলবো যে আমি ইউনিভার্সিটি পড়ুয়া রাখাল। তো ইউনিভার্সিটি পড়ুয়া রাখাল আপনাদের সবার জন্য ঈদ মোবারক জানিয়ে আমরা আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ ঈদের পরে 12 তারিখ থেকে আবার আমাদের ফ্রি ক্লাস শুরু হবে, তখন আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।